আর বিস্তারিত আমার কাছ থেকে ইয়ে করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ধন্যবাদ আমাদের সাথে আবার যুক্ত হওয়ার জন্য। আহ, ভাইকে আবারও পরিচয় করিয়ে দিচ্ছি। মোহাম্মদ নেসার উদ্দিন ভাই। উনি সক অ্যানালিস্ট হিসাবে আছেন ইউএস এর একটা রিমোট, মানে ইউএস এর একটা কোম্পানিতে রিমোটলি জব করতেছেন। পাশাপাশি ভাই আমাদের সাথে প্রায় 10 মাসের উপরে আমাদের ভাইয়ের সাথে পরিচয় আমাদের ক্যাম্পাসের, প্লাস আমার। তো ভাই আমাদের আগে এর অনেক এর আগে 2-3টা সেশন নিয়েছেন, এবং হচ্ছে এই সেশনে আমরা ভাইয়ের কাছ থেকে আজকে ডিজিটাল ফরেনসিক এবং হইতেছে আগামীতে সক সম্পর্কে জানবো আমরা। ভাইয়ের কাছে চাইবো যেন আমরা মোটামুটি সিটিএফ যে প্রবলেম গুলো আসে ওগুলো যেন আমরা মোটামুটি সলভ করতে পারি। এটাই আমরা ভাইয়ের কাছে জানতে চাই। আচ্ছা ভাই, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ। আমার কথা কি ক্লিয়ারলি বোঝা আছেন? যাচ্ছে? হ্যালো, আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি ভাই জি ভাই, ভাই, একটু বোঝা আস্তে। যাচ্ছে। একটু আস্তে শোনা যাচ্ছে, তবে ক্লিয়ার আছে একটু। হেডফোন তো এই কারণে হয়তো মেবি আস্তে শোনা যাচ্ছে, বিষয় না। আসলে আমি একটু লেট করে ফেলছি। আমি অফিস থেকে বাসায় ফিরছি কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা হবে আর কি। তো সবকিছু রেডি করতে হচ্ছে, লেট হয়ে গেছে যা। সরি ফর লেট। আপনাদের হচ্ছে আজকে ক্লাস, আসলে আমি ক্লাস কি নেবো সেটা নিয়ে আসলে আমি একটু চিন্তিত ছিলাম। কারণ হচ্ছে ডিজিটাল ফরেনসিক, ধরেন হচ্ছে আপনার মোটামুটি আমি একটা প্ল্যানিং দিয়েছিলাম হচ্ছে মামুদকে হচ্ছে মানে তিনটা সেশন অথবা তিনটা ক্লাস নেওয়ার, ডিজিটাল ফরেনসিক আর হচ্ছে সফট রিলেটেড। বাট আমি যখন হচ্ছে আহ আপনাদের ইয়েতে আপনাদের বললাম, কেউ কিছু বলতেছে? না না, সমস্যা নেই। ওকে। আমি যখন হচ্ছে পুরাতন বিষয়গুলো দেখতেছিলাম, কারণ হচ্ছে ডিজিটাল ফরেনসিকের আমি হয়তো ওইভাবে স্লাইড করতে পারি নাই, তবে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেবো। আহ তখন আমি দেখলাম যে আসলে আপনাদের একটা অথবা দুইটা ক্লাস আসলে কখনো খাবার দেওয়া পসিবল না। আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, বাকিটা আপনাদের টোটালি নিজেই আহ বুঝে নিতে হবে, অথবা হচ্ছে আপনার মানে কোশ্চেন থাকলে কোশ্চেন ওয়াইজ আমাকে বললে আমি হচ্ছে আপনাদের ক্লিয়ার করে দিতে পারবো। কারণ হচ্ছে ডিজিটাল ফরেনসিক হচ্ছে আপনার মানে থিওরিক্যাল কোনো কিছু নেই, মোটামুটি টোটালি হচ্ছে প্র্যাকটিক্যাল। আর ডিজিটাল ফরেনসিকটা টোটালি হচ্ছে আপনার টুলস, স্ক্রিপ্টিং স্ক্রিপ্টিং কম, টুলস এর উপরে ডিপেন্ড করে বেশি চলে। তো সুতরাং আমি হচ্ছে শর্টলি একটা ব্রিফ দেবো, অথবা শর্টলি একটা টুলস, মানে কোন ডিজিটাল ফরেন্সিকের জন্য হচ্ছে কোন কোন টপিক গুলো আমরা ফরেন্সিকের কাজে লাগে, অথবা কোন কোন টপিকে কি কি টুলস থাকে, ওটার উপরে কিছু কথা বলবো। আর হচ্ছে ছোটখাটো কিছু হয়তো আপনাদের চ্যালেঞ্জ দেখাবো সলভ করে, মানে যদি পসিবল হয়। এর আগে হচ্ছে আপনাদের মানে কারো মধ্যে কি ডিজিটাল ফরেন্সিক নিয়ে কিছু ধারণা আছে, আমাকে একটু বলবেন? মানে ডিজিটাল ফরেন্সিকটা কি অথবা কিভাবে কাজ করে? না ভাই, তেমন কোনো আইডিয়া নেই। ওকে। আচ্ছা, আমাকে বলতে পারেন যে ফরেনসিক আর ডিজিটাল ফরেনসিকের মধ্যে পার্থক্যটা কি, বলতে পারবেন কেউ? মানে ধরেন ডাক্তাররা ফরেনসিক করে না, ওরাও তো এক ধরনের ফরেনসিক করে, আমরাও তো এক ধরনের ফরেনসিক করি। সুতরাং এই দুইটার মধ্যে কি পার্থক্য হতে পারে, কেউ কি বলতে পারে? ভাই, একটা মেবি হসপিটালে অপারেশনের জন্য ইউজ করা হয়, আর একটা কোনো একটা ওয়েবসাইট কে সিকিউর করার জন্য ইউজ করা হয়। ওকে, এনিওয়ান? আর কেউ? আচ্ছা, আমি বুঝলাম। আপনাদের কারো হয়তো ডিজিটাল ফরেনসিক নিয়ে ধারণা নেই। আহ, আমি এখানে দুইটা ফরেনসিকের কথা বলছি। একটা হচ্ছে আপনার হলো ডিজিটাল ফরেনসিক, আর একটা হচ্ছে ডক্টর ফরেনসিক। ডক্টর ফরেনসিকে যেটা, সেটা হয় কি, যে একটা মানুষকে কেটে তার ভিতরে কি কি আছে অথবা কি কি প্রবলেম হচ্ছে, অথবা মানে নর্মালি সে মারা যাওয়ার পরে ফরেনসিক করা হয়, মানে সে কেন মারা গেছে অথবা তার ভিতরে কি প্রবলেম ছিল ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে তার একটা রিপোর্ট তৈরি করে, তাই না? এম আই রাইট?
জি ভাইয়া। একটু জি ভাইয়া। রেসপন্স একটু রেসপন্স করলে আসলে ক্লাস নিতে মজা লাগে। রেসপন্স না করলে আসলে আপনারা আসলে বুঝতেছেন কি বুঝতেছেন না সেটাও আমি মাঝে মধ্যে বুঝতে পারি না। একটু তাই রেসপন্স করবেন সবাই। ওকে এখন হচ্ছে ভাইয়া। ডক্টর ফরেন্সিক এর কাহিনী হচ্ছে ওরা হচ্ছে একজন রুগী। ওই রুগীর কি করে পুরো শরীর কেটে কেটে ছিঁড়ে সব আলাদা করে ফেলে, অথবা তাদের কি প্রবলেম ছিল অথবা কেন সে মারা গেল, মানে এ টু জেড সবকিছু একটা ইনভেস্টিগেশন করে দেন হচ্ছে তার একটা রিপোর্ট কাকে দেয়, পুলিশকে দেয় অথবা কাকে দেয় আপনার হচ্ছে আহ, রুগীর যারা ইয়ে থাকে, ফ্যামিলি মেম্বার অথবা আদার, মানে যার যার কাছে রিপোর্ট করা দরকার তাদের কাছে রিপোর্ট করে। সেম ডিজিটাল ফরেন্সিক একজন ফরেন্সিক এক্সপার্ট, মানে ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট অথবা যারা সক অ্যানালাইজ, তারা এই কাজগুলো করে থাকে হচ্ছে কোনো একটা মেশিনে অ্যাটাক হলো, অথবা আপনার একটা ডিভাইস আছে ওই ডিভাইসে অ্যাটাক হলো, অথবা আপনার অ্যাটাকিং চলতেছে। ওই জিনিসগুলো হচ্ছে সে ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন করার পরে সে হচ্ছে পুরো একটা ডিভাইস নেবে, লাইক ধরেন আপনার মেশিনে হচ্ছে কিছু ম্যালওয়্যার ইনজেক্ট হলো, অথবা কেউ ম্যালওয়্যার পুশ করে গেল, অথবা কোনো কারণে আপনি কোনো একটা সাসপিসিয়াস লিঙ্কে ঢুকলেন, ঢুকার পরে হচ্ছে আপনার অটোমেটিকলি আপনার ডিভাইসে হচ্ছে র্যানসমওয়্যার অথবা ম্যালওয়্যার যেটাই বলেন, হোয়াটএভার যেটা বলেন, সে অ্যাটাক করলো। এখন আপনি তো বুঝতে পারতেছেন না যে অ্যাটাকটা কোথায় হলো, অথবা আপনার ওই মেলোয়ারটা কোথায় অবস্থান করতেছে। আর সেটা হচ্ছে আপনার হচ্ছে যদি আপনার ডিজিটাল ফরেন্সিকের নলেজ থাকে, সেক্ষেত্রে আপনি জিনিসগুলা আইডেন্টিফাই করতে পারবেন যে সে কোথায় জিনিসগুলো অবস্থান করতেছে, অথবা কোথায় থেকে সে ডাটাগুলো কালেক্ট করতেছে, অথবা কোথায় তার চিহ্ন থাকতে পারে। সেজন্য হচ্ছে এই আমাদের যে বিভিন্ন টুলস গুলা থাকে, ওই টুলস গুলোর মাধ্যমে হচ্ছে আমাদের পুরা মেশিন এর যে ইয়েগুলা থাকে, ধরেন আপনার বায়োস বলেন, অথবা পুরা মেশিনটা ক্যাপচার করে ওই ফাইলটার মাধ্যমে হচ্ছে আমরা পুরো ইনভেস্টিগেশন করে থাকি যে আসলে কোথায় কি আছে, অথবা কোন ফাইলে আমার হচ্ছে ওই মেলরটা হচ্ছে যে বেশি হার্ম করছে, অথবা কোথায় ওই মেলরটা বর্তমানে অবস্থান করতেছে, তার আহ, বর্তমান লোকেশন কি, মানে এ টু জেড আইডেন্টিফাই করবে, দেন হচ্ছে রিপোর্ট করে হচ্ছে যে তার আইদের দিন যারা থাকে তাদেরকে তারা রিপোর্ট করে থাকে। এখন হচ্ছে ডিজিটাল ফরেনসিকের ক্ষেত্রে হচ্ছে এমন একটা হয় যে অনেক সময় হচ্ছে আপনার পুরাতন ফাইলগুলো কিন্তু ব্যাক আসে, মানে পুরাতন ফাইলগুলো কিন্তু অনেক সময় আপনি যখন ফরেন্সিক করবেন তখন হচ্ছে অনেকগুলো টুলস ইউজ করবেন, তখন দেখা যাচ্ছে ওই যে আপনার মেশিন অ্যাটাক করছে, যে ম্যালওয়্যার হোক অথবা র্যানসমওয়্যার হোক যেটাই হোক, এন্ড যখন সে অ্যাটাক গুলা করবে হয়তো দেখা যাচ্ছে আপনার অনেক ইম্পর্টেন্ট ফাইলস সে ইনক্রিপ্ট করে ফেলবে অথবা ডিলিট করে ফেলবে। আর এগুলো হচ্ছে আপনাকে হচ্ছে ইয়ে করতে হয়, রিকভার করতে গেলে দেখা যাচ্ছে আপনার অনেক পুরাতন ফাইলও আপনার রিকভার হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই কারণে আপনার ডিজিটাল ফরেন্সিকটা তো মূলত হচ্ছে তৈরি করা। বিষয়টা বুঝে গেছে? জি ভাইয়া। ওকে। জি ডিজিটাল ভাইয়া। ফরেন্সিক ডিজিটাল ফরেন্সিক মূলত হচ্ছে আপনার মেবি 1996 সালে হচ্ছে আহ সর্বপ্রথম হচ্ছে ইয়ে করে থাকে। তখন হচ্ছে ওইটার নাম ছিল, আলাদা একটা নাম ছিল, তখন ডিজিটাল ফরেন্সিক ছিল না। তখন এর নাম ছিল কম্পিউটার অ্যানালাইসিস টেকনিক, মানে স্টার্ট না কি যেন একটা নামে ছিল। একটু গুগলিং করলে আপনি বুঝতে পারবেন ডিজিটাল ফরেন্সিকের যে প্রসেসটা যখন শুরু হয়। একটা কোম্পানি ছিল ইউএস বেস একটা কোম্পানি ছিল। ওই কোম্পানিতে তো হচ্ছিল সর্বপ্রথম যখন আপনার হচ্ছে ম্যালওয়্যার অ্যাটাক অথবা র্যানসম অ্যাটাক হয়, তখন তাদের ওই র্যানসম অ্যাটাকের ট্রেস গুলা বাইর করার জন্য তারা একটা টিম তৈরি করে। ওই টিম হচ্ছে কি তখন ওই টিম হচ্ছে বিভিন্ন টুলস নিজেরা বিল্ড করে। ওই বিল্ডের মধ্যে হচ্ছে ওই টুলস এর মাধ্যমে ওরা তাদের যে কম্পিউটারের যে ফাইলগুলো আছে ফাইলগুলো থেকে তারা ওই প্রবলেম গুলা আইডেন্টিফাই করতে সক্ষম হয়। তখন থেকে হচ্ছে মার্কেটে আপনার ডিজিটাল ফরেন্সিকের যে টুলস অথবা ডিজিটাল ফরেন্সিকের নামটা উঠে আসে। এই হচ্ছে ডিজিটাল ফরেন্সিকের শর্ট স্টোরি। এখন হচ্ছে এটার পিছনে একজন লোক আছে, তার কি যেন একটা নাম আমার আসলে মনে আসতেছে না। আমি বিকেলও হচ্ছে যে যখন আমি সার্চ করতেছিলাম তখনও আহ, দেখছিলাম, বাট আসলে আমার মনে থাকে না অনেক কিছু। আপনার একটু সার্চ করলে পেয়ে যাবেন, ডিজিটাল ফরেন্সিকের হিস্ট্রিটা সার্চ করলেই পেয়ে যাবেন। তার কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? না ভাইয়া। কারোর কোনো কোশ্চেন নেই? আছে কারো কোনো কোশ্চেন? ওকে, আমি ধরে নিলাম কারো কোনো কোশ্চেন নেই। আহ, আমি একটু শর্টলি হচ্ছে একটা করছিলাম, জাস্ট হচ্ছে নোটপ্যাডে ডিজিটাল ফরেন্সিকের ইয়াগুলা আর কি, মেন কাজগুলা, টপিক গুলা, দেন হচ্ছে বেসিক, মানে যে টুলস অথবা কোন কোন ক্ষেত্রে কি কি টুলস ইউজ করা হয়,
তার জন্য আমি এটা একটু শেয়ার দিচ্ছি, যদিও শর্টলি কোনো আপনার হচ্ছে কোনো স্লাইড আকারে না, জাস্ট একটা ওয়েবসাইট থেকে আমি রেডি করছিলাম। উম, দেখা যাচ্ছে শেয়ারটা? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা হ্যাঁ। যাচ্ছে। ওকে, আমি কি বড় করবো নাকি যতটুকু আছে না? একটু জুম করলে ভালো হয় ভাইয়া। ভালো হয়, আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ডিজিটাল ফরেনসিকে মূলত কয়েকটা ক্যাটাগরিতে কাজ করে। নর্মালি হচ্ছে ডিজিটাল ফরেনসিকে মানে মেন যেগুলা, মানে মেন সেকশন হচ্ছে আপনার ক্রাইম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের জন্য করে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন কেমন, ধরেন আপনার সাইবার রিলেটেড অনেকগুলো ক্রাইম করা থাকে, যেমন হচ্ছে এই যে আপনার ওয়েবসাইটে হচ্ছে ম্যালওয়্যার পুশ করছে, অথবা আপনার মেলে হচ্ছে যে ফেক মেল, ফিশিং মেল, মানে এরকম হচ্ছে সাইবার ক্রাইম গুলো থাকে না, ওই সাইবার ক্রাইম গুলো ইনভেস্টিগেশন যারা করে তারাও ডিজিটাল ফরেন্সিকের আন্ডারে থাকে। দেন হচ্ছে ইনসাইডার থ্রেট ডিটেকশন, মানে আপনার ডিভাইস হচ্ছে ইনসাইড মানে সাইট গুলো যে থ্রেট গুলো আছে ওই থ্রেট গুলা ডিটেকশনের জন্য। দেন হচ্ছে ডাটা রিকভারি এন্ড হচ্ছে ফ্রড ডিটেকশন। হ্যাঁ, তারপর হচ্ছে ম্যালওয়্যার অ্যানালাইসিস, মানে এমন অনেকগুলা প্রসেস কিন্তু ডিজিটাল ফরেন্সিকের আন্ডারে পড়ে। আপনার হচ্ছে ডিজিটাল ফরেন্সিকের মানে মানে মোটামুটি মানে যারা সফটওয়্যার কাজ করে তাদের ডিজিটাল ফরেন্সিক নিয়ে ফুল ধারণা থাকা লাগবে, অথবা ডিজিটাল ফরেন্সিকের টুলস গুলো নিয়ে তাদের জানতে হবে, দেন হচ্ছে আপনার স্টকের উপরে কাজ করতে হবে। বুঝছেন বিষয়টা? জি জি ভাই। জি ভাইয়া। ভাইয়া। ওকে, এখন হচ্ছে গিয়ে ধরেন ডিজিটাল ফরেন্সিকের যে টপিক গুলা অথবা টুলস গুলা, সেক্ষেত্রে হচ্ছে আপনার যেমন ফাইল সিস্টেম ফরেন্সিক। আমাদের যে ফাইল সিস্টেম ফরেন্সিক গুলা থাকে, ফাইল সিস্টেম ফরেন্সিক কি হতে পারে বলুন তো? মানে আমাদের ফাইল সিস্টেম, কি কি ফাইল সিস্টেম আছে বলেন? ডকুমেন্টস, তারপর ডেস্কটপে যেগুলা থাকে প্রাইমারি, বিন, এগুলো ভাইয়া। ফাইল সিস্টেম হচ্ছে মূলত ধরেন আমাদের ফুল, যেমন আমাদের উইন্ডোজটা কিন্তু টোটাল একটা ফোল্ডারে, যে কোনো ধরেন সি সি ফোল্ডারে থাকে না আমাদের, জি জি ভাই। আমাদের উইন্ডোজটা দিই, তখন এটার সম্পূর্ণ ফাইল গুলা যেটা থাকে ওইটা হচ্ছে ওইটার সিস্টেমটাকে হচ্ছে মানে ওই ফাইল গুলা ফরেন আপনার ইনভেস্টিগেশন অথবা ফরেন্সিক করার যে সিস্টেমটা, এটা হচ্ছে ফাইল সিস্টেম ফরেন্সিক। বিষয়টা বুঝতে পারছেন? ওইটা হচ্ছে কি ফাইল সিস্টেম ফরেন্সিক। সেক্ষেত্রে হচ্ছে আপনার অটোস্প্রে, অটোস্প্রে, তারপর হচ্ছে অ্যাপিক ইমেজার, তারপর হচ্ছে ফ্লোকিক ফ্লোকিক এই তিনটা চারটা জিনিস নিয়ে হচ্ছে আপনার মূলত ফাইল সিস্টেম ফরেন্সিক এর জন্য কাজে লাগে। এর মধ্যে হচ্ছে অটোস্প্রে, যেটা অটোস্প্রে হচ্ছে আপনার হলো গ্রাফিক্যাল, অটোস্প্রে আর হচ্ছে যে অ্যাপিক ইমেজার, দুইটা হচ্ছে কি গ্রাফিক্যাল। আর হচ্ছে যে স্লট কি, যেটা ওইটা হচ্ছে আপনার হচ্ছে কমান্ড বেস, যেটাকে আমরা হচ্ছে সিএলআই মোড বলি, কমান্ড বেস। আপনার কেউ কি আগে কাজ করছিলেন কখনো ইয়েতে ফরেন্সিক নিয়ে? না ভাইয়া। ওকে, তাহলে মানে আপনার টোটালি নতুন, তাই তো? জি ভাই, একদমই নতুন। ওকে, আচ্ছা, আমি তাহলে আমার এখানে ইয়েটা ইনস্টল করা আছে, যদিও দেখা যাচ্ছে। না ভাই, দেখা যাচ্ছে না আর। ফরেন্সিকের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার কি যেন বলা হচ্ছে অটোস্পি, কারণ ওইটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা টুলস। আপনার দেখা গেছে পুরাতন ডকুমেন্ট পর্যন্ত সে মানে ইয়ে করে দিতে পারে, কি যেন বলা হচ্ছে রিকভারি করে দিতে পারে। মানে আপনি যা ফাইল ডিলিট করেন ম্যাক্সিমাম ফাইল সে কিন্তু রিকভার করতে পারে। শেয়ার কোথায়? ভাই, বিভিন্ন হার্ড ডিস্কের মেমোরি রিকভারি কি তাহলে এভাবে করে? না, হার্ড ডিস্কের মেমোরি রিকভারির জন্য আলাদা একটা টপিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে এখন। ওকে, আমি হচ্ছে অটোস্পিডে রান করতেছি, যদি একটু ভারী সফটওয়্যার এটা, আমি একটু রান করি, তাহলে আপনারা বুঝবেন যে অটোস্পিড কিভাবে কাজ করে। এটা হচ্ছে অটোস্পিড, এটা টোটালি হচ্ছে আপনার ফ্রি টুল। এখন হচ্ছে আপনার অটোস্পিড সাথে যেমন আছে ম্যাগনেট এক্সিয়াম আছে, তারপরে হচ্ছে আপনার এরপরে হচ্ছে আপনার কেস আছে, এরপরে হচ্ছে আপনার মানে এমন অনেকগুলো টুলস আছে, তবে হচ্ছে ফ্রিতে
ম্যাগনেট এক্সিয়াম আর হচ্ছে অটোস্পেড। এই দুইটা টুলস হচ্ছে আপনার ফ্রি টুল। এই দুইটা দিয়ে আপনার হচ্ছে আপনার পুরো আপনার মেশিন এর পুরা সবকিছু আপনি ইনভেস্টিগেশন করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছে? জি ভাইয়া। দাঁড়ান একটু ওপেন হতে একটু টাইম নেবে, আমি বাকিগুলা দেখি। বাকি হচ্ছে আপনার ডিস্ক ইমেজিং। ডিস্ক ইমেজিং এ হচ্ছে ডিডি, অ্যাপটিক ইমেজার, দেন হচ্ছে আপনার গাই ম্যানেজার। ডিস্ক ইমেজিং, আপনার ডিস্ক ইমেজিং বলতে কি বুঝে, আপনার যে ডিস্কটা আছে, যে আপনার লোকাল ডিস্কটা আছে, লাইক ধরেন হচ্ছে, আমি ওপেন করি, আপনার এই যে উইন্ডোজ সি, এটা কি আপনার লোকাল ডিস্ক না? হ্যাঁ, জি ভাই, লোকাল ডিস। হ্যাঁ লোকাল ডিস্ক। এই লোকাল ডিস্কটা তো সরাসরি আপনি কি করতে পারবেন না, সরাসরি তো আর হচ্ছে যে অটোস্ক্রিপ্টে রান করতে পারবেন না। তো সেই জন্য এটাকে হচ্ছে আগে আপনাকে ডিস্ক ইমেজ তৈরি করতে হবে, মানে এটার আন্ডারে সেম টু সেম হুবহু এটার ভিতরে যত ফাইল আছে, এর আন্ডারে যত ফাইল আছে, সব ফাইল এটা প্লাস আপনার, সরি, মানে এর আন্ডারে যত ফাইল আছে সবগুলা সে হুবহু আপনাকে কপি আরেকটা ডিস্ক রেডি করে দিবে। তখন ওই ডিস্কটাকে আপনার হচ্ছে ইয়েতে অটোস্প্রিতে রান করতে পারবেন। মানে এটা কিন্তু আপনি সরাসরি এখান থেকে সরাসরি রান করতে পারবেন না, তার জন্য আপনার ডিডি ইউজ করতে হয়। আচ্ছা, আমি দেখছি অফ করে দিই, আমি আপনাদেরকে পরে বলবো, কারণ এটা রান করলে পুরো মিটিং আমার কি করবে, এটা অনেক ভারী একটা টুল। এই জন্য হচ্ছে আমরা ডিডি ইউজ করি। দেখা হচ্ছে এফটিকে ইমেজের দিয়েও কিন্তু আপনার পুরা মিটিং এর একটা ইমেজ ফাইল তৈরি করতে পারবেন। পুরো মেশিনে কি করতে পারবেন, একটা ইমেজ ফাইল তৈরি করতে পারবেন। তবে হচ্ছে ওই ইমেজ ফাইলটা হবে কি আপনার আলাদা 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 ভাবে তৈরি হয়। ধরেন হচ্ছে আপনার আহ এখানে একটা লিমিটেশন আছে, কারণ এটা ফ্রি টুলস তো, আপনার হচ্ছে লিমিটেশন আছে। আপনার হচ্ছে ধরেন আমার এখানে ধরেন 200 জিবির একটা হার্ড ডিস্ক তৈরি করা আমার, অথবা 200 জিবি হচ্ছে আমার সি ড্রাইভ। আর সি ড্রাইভটা সে 200 জিবি সরাসরি করে দিবে না, সে আমাকে ধরেন 25 জিবি 25 জিবি করে করে হচ্ছে 200 জিবি পর্যন্ত করে দিবে। তবে সেটার জন্য আবার আপনি যদি চান যে পুরাটা হচ্ছে একটা ডিস্কে কনভার্ট করতে, সেক্ষেত্রে ধরুন আপনার হচ্ছে যে কেস, আপনার হচ্ছে কেস নামে একটা সেম ফাইল ফাইল সিস্টেম আছে, অথবা ফাইল সিস্টেম ফরেনসিকের জন্য টুলস আছে কেস। ওই কেসটা হচ্ছে আপনার করতে, বাট ওইটা হচ্ছে আপনার পে, ওইটার জন্য অনেক টাকা আপনি ইয়ে করতে হয়, পে করতে হয়। সেটা হচ্ছে যারা হচ্ছে আপনার কমার্শিয়াল বিজনেস এর জন্য কাজ করে, অথবা কমার্শিয়াল লাইক হচ্ছে আপনার কর্পোরেট অফিস, অথবা যারা অফিসিয়াল ভাবে কাজ করে, তারা আবার ওইটা পারচেস করে। আর নর্মালি আপনার ফ্রি যারা, তারা হচ্ছে আমরা এগুলো ইউজ করলে এগুলো দিয়ে হয়ে যায়, অটোস্টিক, একই গেমে যায়। তারপরে আপনার হচ্ছে গাই ম্যানেজার আছে সেম। এগুলো হচ্ছে ডিস্ক ইমেজিং, মানে আপনার পুরো ডিস্কটাকে সে একটা আলাদা ইমেজ আকারে তৈরি করে দিবে, মানে তার আহ ধরেন সিমিলার, সিমিলার বলতে কি, কার্বন কপি তৈরি করে দিবে। বিষয়টা বুঝে গেছে? জি ভাইয়া। তার তার কোনো কোশ্চেন আছে এর উপরে? ভাই এই ডিসি ইমেজিং থেকে যদি ইমেজটা শো করে, ওখান থেকে কি ফাইলগুলো কপি করে পরে কি আবার রিকভার অন্য জায়গায় নেওয়া যাবে, নাকি এটা জাস্ট ইমেজই শো করবে? বুঝি নাই, আরেকবার বলবা। মানে এটা তো ডিস ইমেজিং, লাইক এটা তো আপনাকে ইমেজ শো করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ওইখান থেকে কি আমি রিয়েল ডাটা গুলা কি নিয়ে আমি ইউজ করতে পারবো, নাকি জাস্ট এটা দেখাবে, জাস্ট শো করবে, না না কোনো না, কাজ আপনার করতে রিয়েল পারবে ডেটা, না? মানে আপনার পুরো মেশিন এর যা থাকবে, আপনার সিস্টেমে যা থাকবে সে পুরোটা ক্যাপচার করবে, ওটা রিয়েল ডাটা। ইভেন কি আপনি যেটা ডিলিট করবেন, ডিলিট করে মনে করেন আপনি হচ্ছে ইরেজ করেন নাই, ওই ডিলিটিং ফাইলগুলো পর্যন্ত থাকবে। অথবা আপনি ইরেজ করে দিচ্ছেন, মানে আপনি ইরেজ করে দিচ্ছেন, তাও কিন্তু অনেক সময় আপনার রিকভারি করলে পাওয়া যেতে পারে। ওটা আপনার বুঝতে রিয়েল, পারছি। রিয়েল আপনার হচ্ছে রিয়েল ইমেজিং, ইমেজ ফাইল গুলো আপনার রিয়েল ডাটা যেগুলো থাকবে ওইগুলাই থাকবে। আর দাঁড়ান আমি একটি কি ইমেজ একটা একটু দেখি, অন্তত থাকার কথা একটি ইমেজ, একটি ইমেজের পাওয়া আমার কাছে। একটি ইমেজ হবে, আমি জাস্ট একটি ইমেজ আপনাদেরকে দেখাই দিচ্ছি, এখান থেকে কিন্তু আপনার পুরোটা কপি করতে পারবেন। একটু অপেন, ওকে, একটি ইমেজটা দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। এগুলো আপনারা হচ্ছে এতেই পেয়ে যাবেন, ওপেন সোর্স তো, এগুলা আপনারা অনলাইনে পেয়ে যাবেন টুলস গুলা। এই যে এখানে দেখেন, এই যে, এই যে ক্রিয়েট ডিস্ক ইমেজ, ঠিক আছে, যে ক্রিয়েট ডিস্ক ইমেজে যদি দেন,
এখানে লেখা আছে ফিজিক্যাল, লজিক্যাল, ইমেজ ফাইল, তারপর হচ্ছে কন্টেন্ট অ্যান্ড ফোল্ডার, এরপরে হচ্ছে যে ডিভিডি। এখানে হচ্ছে ফিজিক্যাল যেটা, ফিজিক্যাল ফাইল কোনটা বলতে পারেন? বর্তমানে পিসির মধ্যে যে যে ফাইলগুলো আছে বা ডিস্কে যা আছে সব একবারে ফিজিক্যাল ড্রাইভ বোঝাচ্ছে। হ্যাঁ। এরপর লজিক্যাল ফাইল, সেম। লজিক্যাল ফাইল বলতে কি আপনার হচ্ছে ইয়েগুলা থাকে না, যেমন ধরেন আপনার হচ্ছে পেন ড্রাইভ, পেন ড্রাইভ, ওই জিনিসগুলো থাকে না, ওইটা। এরপরে ইমেজ ফাইল আছে। এরপরে কন্টেনার ফোল্ডার, মানে আপনি যদি চান যে মাত্র একটা ফোল্ডার আপনি করবেন, কন্টেনার ফোল্ডার। দেন হচ্ছে সিডি, ডিভিডি, এটার উপরে ধরেন আমি ফিজিক্যাল ড্রাইভটা নিলাম। ওকে, এখানে ফিজিক্যাল দেখেন, ফিজিক্যাল ড্রাইভ হচ্ছে আমার যে টুইনমোস একটা ইয়ে দেওয়া আছে, এসএসডি দেওয়া আছে। ফিজিক্যাল ড্রাইভ এক মিনিট। হ্যাঁ, 3 মাসের 256 জিবি আমার একটা এসএসডি দেওয়া আছে। সেটা সেটা হচ্ছে ফিজিক্যাল ড্রাইভ, মানে আমার পুরা ড্রাইভটা, আমার ভিতরে ইনস্টল করা পুরা এসএসডিটা। মানে আপনার হচ্ছে ধরেন আপনার মেশিন এ একটা এসএসডি আছে, একটা এইচডিডি আছে। হুম। মানে বিষয়টাকে বুঝবেন, আপনার মেশিন কি আছে, একটা এসএসডি আছে আর একটা কি এইচডিডি আছে। হার্ড ডিস্ক। হ্যাঁ, হার্ড ডিস্ক আছে। যেমন দেখেন আমার মেশিনে একটা এসএসডি আছে, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে 256 জিবি, আরেকটা হচ্ছে আরেকটা এসডিডি আছে, সেটা হচ্ছে আপনার 1 টেরা। আমার এখানে দুইটা শো করতেছে, দেখছেন? দুইটা কিন্তু শো করতে দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। এখন আমি যদি এখান থেকে সিলেক্ট করি, লাইক আমার এসএসডিটা আমি সিলেক্ট করলাম, ফিনিশ দিলাম। ফিনিশ দিলে এখানে কি আছে, ইমেজ সোর্স। এটা হচ্ছে ইমেজ সোর্স। দেন হচ্ছে এখানে অ্যাড। তারপরে কিভাবে আপনি চাচ্ছেন তে কি চাচ্ছেন, নাকি স্মার্ট চাচ্ছেন, নাকি হচ্ছে আপনার E01। E01 হচ্ছে মূলত আমরা ইয়ার ফরম্যাট, আপনার হচ্ছে আমাদের আহ অটোস্পিড, ফাইল ফাইল ফরম্যাট হচ্ছে E01। আর হচ্ছে ডিডি তে, যদি আমরা ডিডি তে হচ্ছে ইনভেস্টিগেশন করে তাহলে ডিডি তে স্মার্টের হচ্ছে আলাদা একটা, ওইটা আমাদের কখনো করা হয় না। নর্মালি হচ্ছে আমরা E01 করি। কারণ আমি যদি E01 নেক্সট দিই, দেন হচ্ছে আমার হচ্ছে এর নাম দেওয়া আছে কেস নাম, আমার এটা কত নাম্বার কেস। দেন হচ্ছে এভিডেন্স নেম, এরপরে হচ্ছে আপনার ইউনিক ডিসক্রিপশন, এর এক্সামিনার নোট। মানে এখানে কেস নেম, দেন হচ্ছে এভিডেন্স নাম্বার, এটা কত নাম্বার এভিডেন্স। কারণ এখানে আপনার আমার 256 জিবি, তো 256 জিবি সে একসাথে নিবে না, সে আলাদা আলাদা করে নেবে। সেজন্য এখানে আমার এভিডেন্স নাম্বার দিতে হবে। ধরেন হচ্ছে আমি যদি কেস নাম্বার 01 দিই, লাইক 01 দিলাম, দেন হচ্ছে আমার এখানে এভিডেন্স নাম্বার 01 দিলাম, লাইক ইউনিক ডেসক্রিপশন অথবা এক্সামিনার, লাইক ধরেন আমার নামে দিলাম। দেন হচ্ছে নোট, এখানে যদি কিছু থাকে দিতে পারেন। দেন নেক্সট। এখানে দেখেন, এখানে লেখা আছে কি, এখানে হলো হচ্ছে ফোল্ডার, আপনি কোন ফোল্ডারে রাখবেন। দেন হচ্ছে ইয়েতে কি করবে, এখানে একটা জিনিস লেখা আছে সাইজ, ইমেজ। এই যে দেখছেন, সাইজ লেখা আছে কত এমবি, আছে 1500 এমবি। কারণ আমার এটা যেটা আছে, আমাদের এটা পুরাটা এখান থেকে এত। কেন হচ্ছে ক্যান্সেল, আমি যদি এনে ক্যান্সেল অথবা এটাতে ইয়ে করে এগুলো সিলেক্ট করার পরে সে 150 এমবি, তাহলে 150 এমবি যদি আমরা কনভার্ট করি তাহলে জিবিতে যাবে। জি না। ভাইয়া, প্রায় 1.5 জিবি। হ্যাঁ, প্রায় 10 জিবি। তাহলে আবার হিসাব করেন আপনার কতটুকু, প্রায় 250 জিবি। 250 জিবি একটা এসএসডি যদি ধরেন আপনার 1500 এমবি করে টানে, প্রায় এক, তাহলে কতগুলো এভিডেন্স ক্রিয়েট হচ্ছে, তাই না? আপনার এভাবে হচ্ছে আপনি এভিডেন্স কালেক্ট করে দেন হচ্ছে আপনি ইয়েতে, আপনার অটোস্পিডে রান করে আপনি আবার ইনভেস্টিগেশন করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফাইল ইনভেস্টিগেশনের জন্য। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে, মানে বুঝতে পারতেছেন না এমন কিছু? ভাই মেইনলি ইনভেস্টিগেশন বিষয়টা বুঝতে পারতেছি না, মানে ইনভেস্টিগেশনটা কেন করা হবে। ইনভেস্টিগেশনটা কেন করা হবে, তাই তো? জি। আমি একটু আগে বলছিলাম, আবার বলতেছি, ইনভেস্টিগেশনটা করা হয় মূলত, ধরেন আপনি অনেক কিছুই তো কাজ করেন, তাই না? আপনার ল্যাপটপে, আপনার মোবাইলে, অথবা আপনার সার্ভার অনেক ধরনের কাজ করে থাকেন। তো এখান থেকে হচ্ছে অনেক সময় আপনি অনেক ধরনের টুলস ইনস্টল করেন, করেন না? অনেক সফটওয়্যার ইনস্টল করেন, করেন না? জি ভাইয়া। এখন ওই সফটওয়্যার গুলোর ভিতরে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ম্যালওয়্যার থাকে, আপনি তো আর জানেন না আপনার এটা ম্যালওয়্যার থাকে। বাট ওই ম্যালওয়্যারের কারণে আপনার পুরো ল্যাপটপ, মোবাইল, সার্ভার হ্যাক
হ্যাক হয়ে গেছে, কেউ আপনার পুরা ডাটা অ্যাক্সেস করতেছে, অথবা সে আপনার সব ডাটা ডিলিট করে দিতেছে, অথবা হচ্ছে সে আপনার ডাটা ইনক্রিপ্ট করে দিচ্ছে। এমন এমন নিউজ অনেকে শোনেন না? জি ভাইয়া। শোনেন কি? এখন হচ্ছে, এখন আপনার ওইটা কোথায় থেকে হচ্ছে, অথবা তার সোর্স কি, অথবা কি করতেছে, সেটা তো আর আপনি জানতে পারতেছেন না, জানতে পারতেছেন? না ভাইয়া। কিন্তু আপনার ডিভাইসে যে টুলস ইনস্টল করছেন, সে যে ঢুকছে, লাইক ধরেন আমি আপনার ডিভাইসে ঢুকছি, আমার কিন্তু একটা ফ্রুট প্রিন্ট রয়ে গেছে আপনার ডিভাইসে। ওই ফ্রুট প্রিন্টটা বাই করার জন্য, মানে কে ঢুকছে তার ট্রেস করার জন্য, তার আইপি কোথায় থেকে, অথবা অথবা আপনার ফাইলটা যে, ধরেন আপনি একটা সফটওয়্যার ইনস্টল করছেন, সফটওয়্যার ইনস্টল করার পরে ওই সফটওয়্যারটার কারণে আপনি ইনফেক্টেড, বাট আপনি বুঝতেছেন না ওই সফটওয়্যার কোন সফটওয়্যারটার কারণে আপনি ইনফেক্টেড, এবং কোন সফটওয়্যারটার ভিতর থেকে আপনার ম্যালওয়্যারটা জেনারেট হয়েছে, ওই ম্যালওয়্যারটা হচ্ছে কোন আইপিতে কানেক্টেড হয়েছে, মানে টোটাল আহ জিনিসটা বাইর করে দেওয়া। মানে টোটাল, যেমন হচ্ছে বললাম না একটু আগে, একটা মানুষ মারা গেলে সে কেন মারা গেছে, তার মানে তার মারার কারণ, মারা যাওয়ার কারণ কি, ওটা হচ্ছে, যেমন ফরেনসিক ইনভেস্টিগেশন যারা থাকে তারা ইনভেস্টিগেশন করে বের করে যে সে হয়তো হার্ট অ্যাটাকে মারা গেছে, অথবা তাকে কেউ বিষ খেয়ে মানে বিষ খাওয়ায় মারছে, এরকম হয় না? জি ভাইয়া। এখন যেমন মেইন আপনি, বিষয়টা হচ্ছে যে এটা কি ধরেন পিসি ডেড হয়ে গেছে অলরেডি, কোন একটা ম্যালওয়্যার ঢুকলে তো ধরেন পিসি ডেড হয়ে যায়, তো তখন এই সফটওয়্যার কি আবার আমাদেরকে রান করার জন্য আলাদা পেন ড্রাইভে করে জিনিসটা দিতে হবে নাকি অন্য কোনো মাধ্যম? আপনার হচ্ছে ধরেন আপনার পিসি ডেট টোটালি, বাট আপনার হার্ড ডিস্কটা তো রয়ে গেছে। জি ভাই আছে। ওই হার্ড ডিস্কটা দেখা গেছে অন্য কোনো পিসিতে লাগায় ওটার হচ্ছে ইমেজিং করতে হবে। ওই যে আমি যেমন দেখাইলাম যে ইমেজিং করতে হবে, ইমেজ করে ওই ইমেজটা হচ্ছে তার ডিভাইসে রেখে সে ওইখান থেকে ইনভেস্টিগেশন করবে। কারণ আপনার পিসি অলরেডি ডেড, আপনার তো আর কিছু পাবেন না, তখন আপনার ওই হার্ড ডিস্কটা তো আছে। এই কারণে আপনার দেখেন, ওই যে পুলিশ যারা, যখন কোন একটা পিসি থেকে যদি কোনো প্রকার ক্রাইম হয়, তারা কি পুরো পিসিটা নিয়ে যায় না, জাস্ট হচ্ছে হার্ড ডিস্কটা নিয়ে যায়। হার্ড ডিস্কটা নিয়ে যায়। ওই হার্ড ডিস্কটা সে তারা কি করে, ইমেজ আকারে কপি করে, ওই যে আমি একটু আগে যেভাবে দেখালাম আপনাকে অ্যাপিকে ইমেজারের মাধ্যমে যেভাবে দেখালাম, সে হচ্ছে কপি করে হচ্ছে তাদের যে তাদের অ্যাপিকে ইমেজার, অথবা তাদের অটোস্কি, অথবা তাদের কেস, অথবা হচ্ছে আপনার তাদের হচ্ছে যে ম্যাগনেট এক্সিয়াম, যেটার মধ্যে ইচ্ছা ওইটাতে হচ্ছে দিয়ে তারা হচ্ছে ইনস্টল করে হচ্ছে কেসটাকে ইনভেস্টিগেশন করে। তারপরে কেসটা ইনভেস্টিগেশন করে ওই যে ভিকটিমের হোক আর হচ্ছে যারা হচ্ছে অ্যাটাকারের হোক তার ইনফরমেশন বের করে ওইটার হচ্ছে রিপোর্টটা সাবমিট করে। বিষয়টা বুঝে গেছে? জি ভাই বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না ভাই। ওকে, এখন হচ্ছে মেমোরি ফরেনসিকের জন্য আমরা হচ্ছে ভোলাটিলিটি ইউজ করি। এখন আপনি, আপনার মাথা আসতেছে, মানে আসতেই পারে যে মেমোরি ফরেনসিকটা কি হতে পারে, অথবা মেমোরিটা কি। মেমোরিতে আমরা সবাই জানি, র্যামের বিষয়টা আমরা সবাই জানি, তাই না? জি ভাই জানি জি ভাই। মোটামুটি। এখন একটা জিনিস সবসময় আপনি মাথায় রাখতে হবে, আমাদের যে ম্যালওয়্যার গুলা সবসময়, আমাদের ম্যালওয়্যার কিন্তু আমাদের হার্ড ডিস্কে ইনফেক্ট করে না, আমাদের র্যামের মধ্যেও কিন্তু ইনফেক্ট করে। কিছু কিছু ম্যালওয়্যার আমাদের কি করে, র্যামের মধ্যে দিয়ে যায়, কিন্তু সে বসে থাকে, থাকে না? এখন হচ্ছে ওইটারও ইনভেস্টিগেশন করার জন্য কিন্তু কিছু টুলস ইউজ করে, সেটা হচ্ছে ভোলাটিলিটি অথবা ভোলাটিলিটি 3। ওইটা দুইটাই ভার্সন, একটা হচ্ছে ভোলাটিলিটি আর একটা হচ্ছে ভোলাটিলিটি 3। এন্ড ভোলাটিলিটি এবং ভোলাটিলিটি 3 দিয়ে কাজ কি, আপনার পুরা মেমোরির প্রসেস, মানে আপনার রানিং প্রসেস, মানে E to Z মেমোরির ভিতরে পাই টু পাই সে সবকিছু বের করে দিবে, পাই টু পাই সবকিছু সে বের করে দিবে হচ্ছে কি, ভোলাটিলিটি দিয়ে, ভোলাটিলিটি অথবা ভোলাটিলিটি 3 দিয়ে। আপনার মেমোরি ফরেনসিকের জন্য সবচেয়ে বেস্ট টুলস হচ্ছে ভোলাটিলিটি এবং ভোলাটিলিটি 3। তবে ভোলাটিলিটি হচ্ছে আপনার সিএলআই মোড, ওটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল মোড পাবেন না। বিষয়টা বুঝে গেছে? আমি এটা হচ্ছে যখন লিনাক্সে রান করবো তখন হচ্ছে আমি দেখাবো, কারণ আমার এখানে মনে হয় এখন রান করা নাই, তার জন্য হচ্ছে আমাকে এটা ইনস্টল করতে হবে, আর ইনস্টল করার এটা প্রসেসটা অনেক লেট। আপনারা একটা কাজ করবেন, নেক্সট ক্লাস যখন আমি নেব তখন হচ্ছে আমি ক্লাস নেওয়ার আগে আপনাদের কাছ থেকে আমি টুলস গুলো দেখে নেবো। ওইখানে হচ্ছে আপনার ভোলাটিলিটি গুলো ইনস্টল করবেন, এবং কি ভোলাটিলিটি ইনস্টল করার পরে আমি হচ্ছে একটা ভোলাটিলিটি মানে ভোলাটিলিটির মেমোরি ফাইল আপনাদেরকে ইনভেস্টিগেশন করে দেখাবো। তাহলে আপনারা যারা ইনস্টল করে রাখবেন, মানে টুলসটা হচ্ছে রান করে, সরি, টুলসটা ইনস্টল করে রাখবেন, তখন আমার সাথে সাথে আপনারা ইনভেস্টিগেশন করতে পারবেন। তাহলে এটা ইজি হলো না? ভাই জি এটা কি ভাই। ডিরেক্টলি লিনাক্স এর যে ওই ভিমএয়ার ওইখানে ইনস্টল করতে হবে নাকি আমাদের পিসিতে ডিরেক্টলি পাওয়া যাবে? না না, এটা হচ্ছে আপনার লিনাক্সে করতে হবে। ভোলাটিলিটি যেটা লিনাক্সে করতে হবে, ওকে। ওটা আপনার হচ্ছে অন্য অন্য ইয়েতেও আছে, বাট হচ্ছে আপনার লিনাক্সে বেস্ট। লিনাক্সে স্যার আপনি করতে পারবেন না,
আর না করাটাই ভালো। আর এটা হচ্ছে আপনার ভোলাটিলিটি কাজ করার জন্য আপনি মূলত হচ্ছে ইয়াতে কাজ করবেন, বা ভিএমওয়ার এ কাজ করবেন। কারণ আপনার র্যামের যে ইয়াগুলা থাকে, ইমেজ ফাইল গুলা থাকে, ওইগুলোর মধ্যে হচ্ছে আপনার ইয়েগুলা থাকে, কি যেন ম্যালওয়্যার থাকে, ভিতরে ম্যালওয়্যার থাকে। আর এই কারণে আপনি সরাসরি আপনি যখন নিজের যেটা মেশিন, ওই মেশিনে মানে ভিএমওয়ার ছাড়া রিয়েল মেশিনে দিলে হচ্ছে ইনফেক্ট হওয়ার পসিবিলিটি বেশি। আর হচ্ছে আপনার ভোলাটিলিটি ফাইলের এক্সটেনশন হচ্ছে মম, এম মানে মেমোরি ফাইলের, যেটা হচ্ছে মেমোরি ফরেনসিক ফাইলের হচ্ছে যে এই লাস্টে মানে এক্সটেনশনটা থাকে, ওটার ফরম্যাট হচ্ছে মম, মম আকারে থাকে। বুঝছেন বিষয়টা? জি ভাইয়া। জি ভাই। আমি দেখাবো, আমি একটু পরে আপনাদেরকে প্রত্যেকটা টুলসের অনলাইন এরিয়া দেখাবো, তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন আরেকটা হচ্ছে লগ অ্যানালাইসিস। লগ অ্যানালাইসিস কিন্তু অনেক বড় একটা জিনিস। আপনার এডিবে যা যা কাজ করতেছেন তার কিন্তু একটা লগ রেডি হচ্ছে, ওই লগটা হচ্ছে আপনার লগ অ্যানালাইসিস এর মধ্যে পড়ে। তার জন্য হচ্ছে সিস লগ আছে, উইন্ডোজ ইভেন্ট ভিউ আছে, ইএলকে, ইলিস্টিক, লজিস্টিক, কিবানা। ইএলকে মানে তিনটে টপিক মিলে হচ্ছে ইএলকে তৈরি। আমি আপনাকে সরাসরি দেখাই, যেমন হচ্ছে আমার লগ, আমি হচ্ছে উইন্ডোজ, আমাদের উইন্ডোজ যেটা উইন্ডোজ ভিউরটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। উইন্ডোজ ইভেন্ট ভিউর যেটা আমি সরাসরি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। এটা রানে যাবেন, এই যে ইভেন্ট ভিউয়ার, এখানে কিন্তু আমাদের পুরো মিটিং এ সবগুলা লগ থাকে এই ইভেন্ট ভিউয়ারে। এটা ওপেন হোক, ওপেন হওয়ার পরে এই যে এখন লগ গুলা কোথায় থাকে, যে অ্যাপ্লিকেশন এন্ড সার্ভিস। দেখেন আবার উইন্ডোজ লগ, আমাদের উইন্ডোজে যে প্রসেস গুলো চলে এখানে সবগুলো লগ থাকে। যে অ্যাপ্লিকেশন লগে যদি যান, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে এখন। ওকে, এখানে হচ্ছে ইভেন্ট আইডি আছে কিছু। এই ইভেন্ট আইডি গুলো হচ্ছে আমি আপনাদেরকে যখন ফকের ক্লাস নেব তখন হচ্ছে ইভেন্ট আইডি গুলা সম্পর্কে আমি বলে দেবো, যে কোন ইভেন্ট আইডি কি কি কাজ করে আমি তখন বলে দেবো। হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেকটা ইভেন্ট আইডির কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। প্রত্যেকটা ইভেন্ট আইডির আলাদা আলাদা মিনিং আছে। দেন হচ্ছে এখানে ডেট টাইম ইনফরমেশন, ডেট টাইম। এখন যদি আমরা যদি একটাতে ঢুকি, এখানে মানে ডিটেলস, ডিটেলস কি এখানে শো করবে? আচ্ছা, এখানে না, আমি সরাসরি হচ্ছে আমাদের ইয়েতে যাই। হ্যাঁ, আমাদের পিসিতে এই লগ গুলা কি হিসাবে কাজ করে? লগ গুলা কি হিসেবে কাজ করে, জি। এই তো লগ গুলো হচ্ছে আপনার এখানে যা কাজ করতেছেন, যা অ্যাক্টিভিটি সব হচ্ছে সে কালেক্ট করবে। কারণ আপনি হচ্ছে লগ ইন করতেছেন না, ধরেন আপনি ভুল লগ ইন করতেছেন সেটাও সে কালেক্ট করবে, এবং আপনি ধরেন কারেক্ট লগ ইন করতেছেন সেটাও সে কালেক্ট করবে। মানে ব্রুট ফোর্স হচ্ছে শুরু করে এ টু জেড, মানে আপনি আপনার মেশিন এ যা কাজ করবে, যা কাজ করবেন সে হচ্ছে সেটা কালেক্ট করবে। লগের কাজ হচ্ছে এটা। লগের বিষয়টা ভাই, আমি আমরা আপনাকে, যদি ফোল্ডার বা যে কোনো সফটওয়্যার আনইনস্টলও করি, সেগুলোও কি এখানে মানে দেওয়া থাকে নাকি? হুম হুম, এখানে সব কাজ করবে, সব কাজ করে। বাট আপনার ইয়ে করা, কি যেন বললে আপনার, আহ, মানে রিমুভ। ইভেন্ট আইডি গুলো বুঝতে হবে। না না, ইভেন্ট আইডি গুলো বুঝতে হবে। দেখেন এখানে আমার ইভেন্ট গুলো বোঝার ইয়ে করার জন্য হচ্ছে আপনার সিসমন, সিসমন প্রয়োজন হয়। এখানে দেখেন ইভেন্ট আইডি আছে 10, ধরেন লাইক হচ্ছে 10। এখানে দুইটা ইভেন্ট আইডি মিলে একটা একটা ইভেন্ট আইডি তৈরি হয়। যেমন হচ্ছে এখানে ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে? জি ভাই, মোটামুটি বোঝা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। এই সমস্যা না, আমি হচ্ছে আপনাদেরকে পরে এটা ইয়ে করে দেবো যদিও, মানে যখন আমি ক্লাস নেবো তখন আমি প্রপারলি বুঝিয়ে দেবো। এখানে দেখেন, এখানে হচ্ছে প্রসেস দেখেন, এই যে এখানে হচ্ছে টেলিগ্রাম, টেলিগ্রামের প্রসেস দেখেন, আমার টেলিগ্রামের প্রসেস অলরেডি রান করা। যদি দেখায় যে টেলিগ্রাম, টেলিগ্রামের প্রসেসটা রান করে সেই জন্য সে টেলিগ্রামের একটা প্রসেস দেখাচ্ছে, এবং গ্রেন্টেড অ্যাক্সেস
দেন হচ্ছে কল, মানে কোথায় থেকে সে ট্রেস হচ্ছে, তার লোকেশন কোথায়, সবকিছু সে এখানে মোটামুটি এই করে, লাইক এক্সপোর্ট। এমন হচ্ছে এখান থেকে অনেক কিছু, মানে অনেক কিছু পাবেন এখানে হচ্ছে আপনার। এখানে মেন বিষয়, বুঝের বিষয় হচ্ছে আপনার ইভেন্ট আইডিটা। তাহলে আপনি যদি ইভেন্ট আইডি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এখানে কি কাজ হচ্ছে। লাইক ধরেন আপনার ইভেন্ট আইডির সাথে ধরেন আপনি ভুল পাসওয়ার্ড বারবার ট্রাই করতেছেন, তার জন্য হচ্ছে 424 কিংবা 25 মানে ইভেন্ট আইডির নাম্বারটা হয়, মানে মূলত হয়ে থাকে। বিষয়টা বুঝতে গেছে? এটা হচ্ছে আমি আপনাদেরকে পরে এক সময় পরে শখের ক্লাসে আমি বুঝিয়ে দেবো। এখন আপনাদের বুঝাইলে আপনারা অনেক কিছু বুঝবেন না, এটা আমি শখের ক্লাসে বুঝিয়ে দেবো। দেন এটা চলে গেল আমাদের ইভেন্ট আইডি, এটা হচ্ছে আমাদের ইভেন্ট। দেন হচ্ছে নেটওয়ার্ক ফরেন্সিক। নেটওয়ার্ক ফরেন্সিক এর বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। ওয়ারশার্ক, দেন হচ্ছে টিসিপি ডাম্প, নেটওয়ার্ক মাইনর। নেটওয়ার্ক ওয়ারশার আপনার গ্রাফিক্যাল, তারপরে হচ্ছে নেটওয়ার্ক মাইনর আপনার গ্রাফিক্যাল, এরপরে হচ্ছে আপনার টিসিপি ডাম্প আপনার সিএলআই, জি, জি কো আপনার সিএলআই মোড। আপনার ওয়ারশার্ক নিয়ে কে কে কাজ করছেন? কে করছেন ওয়ারশার্ক নিয়ে কাজ? না ভাই। বুঝি নাই, আবার বলুন। ওয়ারশার্ক নিয়ে কেউ কাজ করছেন? ওয়ারশার্ক, না ওয়ারশার্ক। ভাইয়া। না, না ভাই। ওকে, ওয়ারশার্ক হচ্ছে আপনার নেটওয়ার্ক ফরেন্সিকের জন্য। টিসিপি ডাম্প হচ্ছে আপনার লিনাক্স বেস, মানে টার্মিনাল বেস। তারপর হচ্ছে নেটওয়ার্ক মাইনর। আমি ওয়ারশার্ককে একটু রান করতেছি, তাহলে আপনারা ইজিলি বুঝবেন। ওই ওয়ারশার্ক কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস। আমরা ম্যান ইন দ্য মিডল এটাকের নাম শুনছেন? জি ভাই, নাম শোনা হয়েছে। ম্যান ইন দ্য মিডল এটাকের মানে ছোটখাটো একটা কাজ কিন্তু ওয়ারশার্কে করে। লাইক ধরেন আপনি আপনার নেটওয়ার্কে না কানেক্ট হয়ে অন্য কোনো ইউজারের, মানে অন্য কোনো আপনার বাসার কারো একটা নেটওয়ার্কে কানেক্ট করলেন। কানেক্ট হওয়ার পরে কি করলেন? কানেক্ট হওয়ার পরে যখন হচ্ছে ও যা অ্যাক্টিভিটিস করতেছে, লাইক ধরেন আমি আমার ওয়াইফাই তে কানেক্টেড, তাই না? আমার ওয়াইফাই, হ্যাঁ, আমার ওয়াইফাই তে আমি কানেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে সে আমার যে আপনাদের সাথে আমি যা কমিউনিকেশন করতেছি, যা চলতেছে, আমার ব্যাক এন্ডে যা চলতেছে সবগুলা প্যাকেট কিন্তু সে কি করতেছে? ক্যাপচার করতেছে। কি করতেছে? ক্যাপচার করতেছে। তবে আই থিঙ্ক আপনাদের নেটওয়ার্কের ক্লাস যখন হবে এমনিতে মেবি আপনাদের কোর্স নিয়ে বুঝিয়ে দেওয়া হবে না, মাহমুদুল? জি ভাই, হ্যাঁ, নেটওয়ার্কিং এর ওয়ারশাপ করানো হবে। হ্যাঁ, ওয়ার্কশপ করানো হবে। জাস্ট আমি এখন আপনাদেরকে সিমিলার কিছু দিয়ে রাখতেছি আর কি। এখানে হচ্ছে আপনার পুরা জিনিসগুলো ক্যাপচার করবে। এখন এখান থেকে আপনার হলো অনেকগুলো ফিল্টার টাইপ আছে, ফিল্টার করতে হবে। ফিল্টার করে করে হচ্ছে আপনার বুঝতে হবে সে যে কি কাজ করতেছে, কি কি প্রসেস করতেছে, সব ফিল্টার ওয়াইজ আপনাকে বাইর করতে হবে। বিষয়টা বুঝতে? এখানে অনেকগুলো প্রসেস আছে। আপনার ওয়ার্কশপে যখন ক্লাস করবেন মোটামুটি তখন জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এন্ড ওয়ার্কশপের কিছু কিছু জিনিস কিন্তু অনেক ডেঞ্জারাস জিনিস। ধরেন আপনি কেউ যদি কোনো কিছু লগ ইন করতেছে, এই লগ ইন কৃত জিনিসগুলো কিন্তু আপনার ওয়ার্কশপকে ক্যাপচার করে। কেউ হচ্ছে একটা সাসপিসিয়াস লিঙ্কে ঢুকছে অথবা আপনার নেটওয়ার্কে অ্যাটাক হয়েছে, ওই জিনিসটা কিন্তু আপনার ওয়ার্কশপকে খুঁজে পাবে। আপনার সিটিএফ খেলেন? কখনো সিটিএফ খেলছিলেন? সিটিএফ খেলা হয়? না ভাই, না এখন ভাই। বলা হয় নাই। ওকে, সিটেপ খেলা হলে নেটওয়ার্কের যে প্রবলেম গুলা, ওই প্রবলেম গুলা ম্যাক্সিমাম কিন্তু আপনার ওয়াটসঅ্যাপ মাধ্যমে সলভ করা হয়। ওয়াটসঅ্যাপ মাধ্যমে কি করা হয়? সলভ করা হয়। বুঝছেন বিষয়টা? আমি যদি দেখি টিসিপি প্রোটোকলে কি আছে এখন, লাইক ধরেন টিসিপি তে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এখানে দেখেন অ্যাপ ডাটা আছে। এখানে কিসের অ্যাপ ডাটা পাইছে মানে এখানে। এখন আপনাদেরকে আসলে বুঝালে অনেক কিছু বুঝবে না, তার জন্য আসলে নেটওয়ার্কিং এর পুরো একটা ক্লাস নিতে হবে। জাস্ট আপনারা আপাতত এটা বুঝে রাখেন। দেন সামনে যখন আপনারা ওই যে নেটওয়ার্কিং এর ক্লাস হবে, দেন এমনি তো আপনারা অনেক কিছু বুঝে যাবেন। বিষয়টা ক্লিয়ার? আপনার হচ্ছে ওয়ার্কশপটা ভালো করে একটু ভিডিও দেখবেন অথবা ওয়ার্কশপের ফিল্টারিং দিয়ে তুলতে, তাহলে দেখবেন অনেক কিছু আপনাদের জন্য ইজি হয়ে যাবে। মানে ম্যানেজমেন্ট মিডল এটা করতে শুরু করে অনেক কিছু আপনারা ইজিলি বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার ইয়েটা, সরি, ফাইল সেভ করে আমি নেটওয়ার্ক মাইনরটাও দেখাই দিই। আমি অন্য নেটওয়ার্ক দেখাইতে পারবো না, কারণ আমি অন্য নেটওয়ার্ক কানেক্ট করতে গেলে আপনাদের সাথে আমি ডিসকানেক্ট হয়ে যেতে হবে।
ভাই এই ওয়ারশেয়ার দিয়ে কি অন্য নেটওয়ার্কে কানেক্ট করা যায়, মানে অন্য ওয়াইফাই তে? আপনি আগে নিজের ওয়াইফাই কানেক্ট হয়ে দেন, তারপরে অন্য ওয়াইফাই কানেক্ট হতে হবে। মানে আপনি ওই ওয়াইফাই তে নিজে আগে কানেক্ট হতে হবে, বুঝছেন বিষয়টা? আগে আপনি কানেক্ট হতে হবে, দেন তারপরে, তা নাহলে হবে লাইক আমি যদি দেখি, আমার তো হচ্ছে মাইক্রোটিক রাউটার, আমার রাউটার তো যেভাবে আমি এন্ট্রি নিতে পারবো না। দেখি কোনো রাউটার এন্ট্রি নেওয়া যায় কি না। ভাইয়া অন্য অথবা জনের নেটওয়ার্কে যদি আমি কানেক্ট হতে চাই তাহলে তো আমার তার ইউজার পাসওয়ার্ডটা লাগবে। এটা কি হ্যাঁ, এই ওয়ারসাকের মাধ্যমে কি ব্রেক করে ই করা যায় না অন্য কোনো না, ওয়ে তার আছে? জন্য আলাদা ইয়ে আছে। তার জন্য আলাদা কেন, আপনার পাসওয়ার্ড ব্রেক করে ইয়ে করতে পারে না? ট্রাই করছেন কখনো ওয়াইফাই হ্যাক করতে? না ভাই। ভাইয়া গুগলে সার্চ দিয়েছিলাম বাট কাজ করে না। গুগলে সার্চ দিলে আপনার কাজ করবে? হ্যাঁ, আপনার কি মনে হয় গুগল আপনাকে এটা হেল্প করবে? ভাইয়া চ্যাট ইউটিউবে জিপিটিও নির্ভর হেল্প করে নাই। চ্যাট জিপিটি কেন ভাই হেল্প করবে? আপনাকে কোনো কিছু হেল্প করবে না। আচ্ছা, এর ভাই সাথে আমি ঢুকুন। আমি ইউটিউব দিয়ে ESP 84 দিয়ে একটা ওয়াইফাই হ্যাক করছিলাম, ইভিল টুইন অ্যাটাক আর কি। আচ্ছা, আচ্ছা, এটা কি কাজ করে না? এই সাইটে কাজ করে না? কাজ করবে। আমি যদি এই যে আমি একটা রিয়েল ডে ক্যাপচার করে আপনাদেরকে দেখাইতে পারি। ক্যাপচার করতে থাকুক। হ্যাঁ, আহ, এটাতে আমি লগ ইনে যাই, সাইন আপে যাই। সাইন আপে যাওয়ার পরে জাস্ট একটা রুট রুট লগ ইন দিই। লগ ইন দেওয়ার পরে মাইক্রো কানেকশন দেওয়া হয়েছে, তো অলরেডি সে ক্যাপচার করছে। এখন আমরা চেক করবো, কারণ আমাদের সবসময় ইয়াগুলো কিসে হয়, ফুট মেথডে হয়, জানেন? ফুট মেথডে, এসটিটিপি, এসটিটিপি। এখানে একটা জিনিস দেখেন, আমি একটু আগে হচ্ছে এই সাইডে দেখেন ইউজার ইনপুটে ঢুকছিলাম না, এই যে দেখছেন ইউজার নেম পাসওয়ার্ড দেখা যায়, আমি যে যেটা হচ্ছে ইয়ে করলাম, জি ভাই। দেখা যাচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড। আপনি কি বুঝতেছেন? আর বুঝলাম না, মানে কোনো কারো জি কারো ভাই জন্য বোঝা যাচ্ছে, বুঝতে পারছি। এই তো। এই কারণে হচ্ছে সবসময় ওয়াটসঅ্যাপে যখন কাজ করবেন আপনার সবসময় এইচটিটিপিএস যেটাও পোস্ট মেথড ট্রাই করবেন। যেখানে গেট মেথড দেখবেন লগ ইন আছে অথবা পোস্ট, সবসময় মনে রাখবেন যে ওয়েবসাইটে যখন আপনি কোনো কিছু ইনপুট দেন সেটা পোস্ট মেথডে থাকে। আপনাদের ওয়েবের ক্লাসে আপনাদের এগুলা মেথড গুলা দেখাই দিবে আমি যতটুকু জানি, অথবা যদি হয়ে থাকে তাহলে তো জানার কথা আপনারা। মেথড গুলা পোস্ট, তারপরে হচ্ছে যে পুট, গেট, পোস্ট, তারপর হচ্ছে ডিলেট, এরকম অনেক মেথড আছে। মেথডের মধ্যে পোস্ট মেথড যেটা সেটা হচ্ছে আপনার ইনপুট, মানে আপনি লগ ইন করতেছেন, মানে এটা হচ্ছে পোস্ট মেথডে কাজ করবে। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, স্পিডের প্রবলেম, আচ্ছা আমি কোশ্চেন পরেই নেই। আচ্ছা, আমি এটা যদি একটু সেভ দিই, সেটা যদি সেভ দিই, সেভ দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে ইয়েতে নেটওয়ার্ক মাইনার দেখাই, তাহলে আরো ইজিলি বুঝতে পারবেন। নেটওয়ার্ক মাইনারটা আর একটা মানে ওটা হচ্ছে গোছালো তো, জিনিসটা দেখতেও ভালো লাগে। নেটওয়ার্ক মাইনার সেটা রান হোক। এটা হচ্ছে নেটওয়ার্ক মাইনার। আমরা হচ্ছে আমাদের
ভাই। কি কে বললো নাকি? সরি, আমার ফাইল ফরম্যাটে ভুল হয়েছে। সবসময় পিকআপ ফাইল গুলো নেওয়ার ট্রাই করবেন। এই যে এটাতে আবার সুন্দর করে আপনার সাজাই দিতে বুঝছেন? দেখা যাচ্ছে? পিকেপ এর এটা বুঝলাম না, পিকআপ পিকেপ হচ্ছে ফাইল আপনার ফরম্যাট। এটা হচ্ছে ফাইল ফরম্যাট এক্সটেনশন, যেটা এটা ফাইল এক্সটেনশন। এগুলো হচ্ছে মূলত আপনার যেমন প্রবলেম চ্যালেঞ্জ গুলো থাকে না, ওই চ্যালেঞ্জ গুলোর মধ্যে দিয়ে দেয়, মানে পিকআপ ফাইল গুলো দিয়ে দেয়। যেমন হচ্ছে এখানে যেমন আইপি গুলা থাকে, কোন আইপি কি কি আছে, র্যাম কি কি আছে, সবকিছু এখানে মোটামুটি শো করে আপনার হচ্ছে সুন্দর করে সে শো করবে। এই যে আইপি, এখান থেকে আপনার আরো ইজি হয়। যেমন একটু আগে আমরা হচ্ছে এই সাইটটাতে ঢুকছিলাম, এই যে এই সাইটটাতে ঢুকছিলাম, এখান থেকে আমরা এই যে তার ম্যাক শো করছে, তার আইপি, এখানে আরো ওয়েল ডিটেলস দেওয়া থাকে আর কি, অথেন্টিসিটি কোড। যে আমরা লগ ইন ডট পিএসপি তে ঢুকছিলাম, দেন হচ্ছে সেশন, এখানে হচ্ছে সেশন গুলো দেখাবে, হোস্ট দেখাবে, অনেক কিছু, মোটামুটি অনেক কিছু দেখাবে। এখানে সার্ভারের অনেক কিছু দেখাবে, সার্ভার ক্লায়েন্টের অনেক অনেক কিছু দেখাবে, তারপর উইন্ডোজ এর ইয়ে দেখাবে। এরপরে এখানে ফাইল থাকলে, যদি কোনো ফাইল থাকে, যে ফাইল গুলো শো করবে। আমরা যে ফাইলে ঢুকছিল, ইমেজ থাকলে ইমেজ শো করবে, মেসেজ। এই যে ক্রিডেন্সিয়াল, আমরা একটু আগে যে ক্রিডেন্সিয়াল গুলা অ্যাড করছিলাম ওইখানে, এই যে ক্রিডেন্সিয়ালটা, এটা হচ্ছে আপনার ইয়াতে ফরম্যাট, সরি, কনভার্ট, ডিকোড করা, এই সরি, ইনক্রিপশন করা থাকবে, আপনার হচ্ছে ডিক্রিপ্ট করতে হবে। ডিক্রিপ্ট করে আপনি আপনার ইয়েগুলা বাই করতে হয়। সেশন গুলা থাকে, যে কি কি সেশন, কি কি কাজ করছে, কি কি সেশন আছে সব। এরপর হচ্ছে প্যারামিটার থাকে, অনেকগুলো প্যারামিটার থাকে এখানে টোটাল। সোর্স কোড, এখানে পোর্ট, ডেস্টিনেশন, হোস্ট, মানে মোটামুটি অনেক কিছু ডিটেলস আকারে। মানে ওয়ারশার্ট কিন্তু বেস্ট টিসিপি নেটওয়ার্ক মাইনর থেকে হচ্ছে, মানে ওয়ান অফ দ্য নেটওয়ার্কিং অ্যানালাইসিস এর জন্য হচ্ছে ওয়ারশার্ট বেস্ট। তবে আপনার হচ্ছে নেটওয়ার্ক মাইনর দিয়ে অনেক কিছু আপনি বুঝতে পারবেন, মানে ওইখান থেকে অনেক কিছু এখানে আরো ইজিলি বোঝা যায়। বিষয়টা বুঝা গেছে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি, এই বলেন। অ্যাটাকার আইপি গুলো আমরা আইডেন্টিফাই করি কিভাবে? অ্যাটাকার আইপি, মানে অ্যাটাকারের আইপি গুলো কিভাবে আইডেন্টিফাই করা হয়? হ্যালো, উনি কি বলছিল? অ্যাটাকার আইপি কিভাবে? হ্যাঁ, যেটা বলছে সেটাই, আমি তো রেকর্ডিং করতেছি তো তার জন্য আর কি আচ্ছা আচ্ছা, টেক্সট করতেছি। বুঝছি বুঝছি। আপনি বলতেছিলেন যে অ্যাটাকিং এ, মানে অ্যাটাকারের আইপি গুলা। আর নর্মালি হচ্ছে আমরা অনেক কিছু মানে চেক করতে হয়।
লাইক আমাদের ডেস্টিনেশন হোস্ট মানে আমাদের যে মেশিন থাকে ওই মেশিনের যে আইপি থাকে মানে যেটা আমাদের ফাইল দেওয়া হয় ওই সোর্স আইপি আর হচ্ছে ডেস্টিনেশন আইপি দুইটার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে আগে কোন মানে মিলাই দিচ্ছি যে দেখা গেছে একটা আইপি দেখা গেছে আপনার হলো সিমিলার না, দেখা গেছে অনেকগুলো আইপি হচ্ছে সিমিলার অথবা ওই পোর্ট গুলো সিমিলার, কিন্তু একটা আইপি অথবা একটা আইপি সিমিলার না, একটা আইপি হচ্ছে আপনার বেশি একটা কাজ করে না, দুইটা তিনটা, তার পোর্টও আলাদা, পিসিবি পোর্টও আলাদা, দেখা গেছে পোর্ট সেম থাকলে আইপির কিছু একটা আলাদা থাকে, সুতরাং ওইটাতে বোঝা যায় সেটা অ্যাটাকার আইপি হওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে আপনার যদি রিয়েল ইয়ে থাকে তখন আমি দেখাইতে পারবো, কারণ এখানে তো আর আমার অ্যাটাকার আইপি নাই, কারণ এখানে যা আছে আমার সব নিজের মিশিং এর আইপি, যেমন হচ্ছে এটা আমি যে ওয়েবসাইটে ঢুকছিলাম ওয়েবসাইটের আইপি, কারণ এই আইপিটা যখন আমি হচ্ছে গুগলে সার্চ করবো এই ওয়েবসাইটে মানে যে বার্নাবেল ওয়েব ডট কম যেটা ওইটাই শো করবে। তো দেখা গেছে এখানে যতগুলো আইপি থাকবে সব ফিল্টার আউট করতে হবে, এখান থেকে হচ্ছে যেগুলো আপনার মনে হচ্ছে যে আইপি গুলো আপনার হোস্টের অথবা দেখা গেছে যে ডেস্টিনেশন যে ডেস্টিনেশন লাইক আপনি ফেসবুকে ঢুকছেন ফেসবুকের যে আইপিটা ডেস্টিনেশন আইপি ওই আইপিটা আপনি আইপি গুলো তখন বুঝতে পারবেন, ওই আইপি গুলো যখন আপনি আইডেন্টিফাই করবেন অথবা আপনি হচ্ছে অনলাইনে অথবা হচ্ছে আইপি লোকআপে দিবেন তখন আপনি ওটার ইনফরমেশন পেয়ে যাবেন, কিন্তু যেটা অ্যাটাকার আইপি ওই অ্যাটাকার আইপির কোনো ইনফরমেশন কিন্তু আপনি পাবেন না, ওই তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার অ্যাটাকার আইপি মানে অ্যাটাকার আইপি, বিষয়টা বোঝা গেছে? অর্থাৎ অ্যাটাক আইপি কোনো রেস্ট্রিকশন থাকবে না। না, তার অবশ্যই ডেস্টিনেশন থাকবে, তবে তার ডেস্টিনেশনটা হচ্ছে একটা পর্যায়ে ক্লোজ হয়ে যাবে, কারণ সে তো সারাক্ষণ পোর্টটা মানে আপনার আইপিটা ওপেন রাখতে পারবে না, কারণ যে যত না আইপিটা ওপেন থাকবে তার তত রিস্ক মানে সে ট্রেস হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য হ্যাঁ। সে কাজ হওয়ার সাথে সাথে হচ্ছে আপনার হচ্ছে ক্লোজ করে দিবে, ইভেন কি ওই আইপির কোনো হচ্ছে আপনি ওয়েব ইনফরমেশন থাকবে না, আর ওয়েব ইনফরমেশন থাকলো মানে আপনি ধরেন একটা আইপি, ধরেন আমি যদি আইপিটাকে সার্চ দিই আহ যেমন ধরেন সিলেক্ট কপি দ্য সেকশন, পুরোটাই কপি। এখানে ধরেন আমরা লাইক একটা আইপি দিলাম যেমন হচ্ছে 44,249.3, আমরা যে আইপি ডিটেলস দেখি যে দেখা যাচ্ছে মানে মোটামুটি এখানে হচ্ছে এআইপি যেমন ডিটেলস আছে, তখন কিন্তু ওই আইপি তেমন একটা ডিটেলস থাকবে না আপনার, আর ডিটেলস যদি থাকে ওইটা হচ্ছে ফেক একটা ডিটেলস থাকবে, বিষয়টা বুঝা গেছে? জি ভাই। মানে এখানে আসলে অনেক কিছুই আপনার দেখতে হয়, অনেক কিছু দেখে দেন হচ্ছে আপনার ইয়ে করা লাগে, যদিও এখন তো আসলে আপনাকে কিভাবে বুঝাবো, তাহলে আসবে না যদি মূলত এটা যখন আপনাদের একটা প্রবলেম তৈরি করা হবে অথবা রিয়েল টাইম প্রবলেম দেখানো হবে তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আইপি এটা কিভাবে আইডেন্টিফাই করা হয় নর্মালি। আচ্ছা পরে আমরা পরে ইয়েতে যাই, দেন হচ্ছে নেটওয়ার্ক ফরেন্সিক আর হচ্ছে ইমেল। ইমেল ফরেন্সিক এর ক্ষেত্রে হচ্ছে আমরা যেমন হচ্ছে ইমেল হেডার অ্যানালাইসিস, তারপর হচ্ছে মেসেজ অ্যানালাইসিস, তারপর হচ্ছে থান্ডারবার্ড। থান্ডারবার্ড দিয়ে হচ্ছে ইমেল হেডার থাকে যখন হচ্ছে আপনার কি করে ধরেন আপনার একটা ইমেলে সাসপিসিয়াস মানে মেল আসলো, যে মেলের কারণে হচ্ছে আপনার হ্যাক মানে ডিভাইস হ্যাক হয়ে গেছে অথবা আপনার মেল অ্যাকাউন্ট হতে সবকিছু কম্প্রোমাইজ হয়ে গেছে, তখন করে কি ইমেজের সোর্স ইয়াগুলা হেডার ফাইল গুলা অথবা ইমেজের সোর্স ফাইল গুলা সে কালেক্ট করে হচ্ছে যে এগুলা যে হেডার অ্যানালাইসিস এগুলা যখন আপনি সার্চ দিবেন অনেকগুলা অ্যানালাইসিস ফাইল পাবেন, অ্যানালাইজ মানে অ্যানালাইজ করে হচ্ছে আপনি দেন হচ্ছে বাইর করবেন, এটা আমি দেখাবো একটু বলে আমি দেখাই দেবো সমস্যা নেই। কারণ স্টেনোগ্রাফির জন্য হচ্ছে আমরা কি ইউজ করি, টেক হাইট, জেডিস্টেক, পিনওয়াল,
তারপরে হচ্ছে মেটাডাটার জন্য হচ্ছে এক্সিপ টুল, তারপরে পিডিএফ ইনফো, মানে এভাবে ম্যালওয়্যারের জন্য, তারপর হচ্ছে মোবাইল ফরেনসিকের জন্য, এগুলোর জন্য, তাই না? মোটামুটি এটা হচ্ছে আমাদের বেসিক টুলস, মানে বেসিক না, মানে ডিজিটাল ফরেনসিকের টুলস যেগুলা, এগুলোর জন্য এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয়। এখন এর উপর কোনো কোশ্চেন আছে? এগুলো কি সব ওপেন সোর্স ভাইয়া, সবগুলোই? হ্যাঁ, সবগুলোই ওপেন সোর্স, দুই একটা ছাড়া। দুই একটা না, এখানে আমি যা ম্যাক্সিমাম যা তুলছি সবগুলোই আপনাদের ওপেন সোর্স, কারণ আমি ওপেন সোর্স গুলোই আপনাদের জন্য রাখছি। কারণ এখানে যদি ওপেন সোর্স না রাখতাম, আপনার ফাইল ফরেনসিকের জন্য প্রায় কম হলে 100+ টুলস আছে, সফটওয়্যার আপনারা ইউজ করতে পারবেন না। বাট যেগুলো হচ্ছে আপনার মোস্টলি ইউজেবল এবং হচ্ছে ফ্রি, ওইগুলোই তো আমি মোটামুটি ধরলাম, আর অথবা আমি যেগুলোতে নর্মালি কাজ করি এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর কি। আমি এখন যদি আপনাদেরকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দেখাই, বেশি বড় দেখাবো না, ছোট করে একটা চ্যালেঞ্জ দেখাই, কারণ বেশি বড় দেখালে হয়তো আপনাদের নিশ্চয় আবার মাথা ঘুরবে। ছোট করে একটা চ্যালেঞ্জ দেখাই। অলরেডি ঘুরছে ভাইয়া। অলরেডি বুঝতেছে কি বলে। আচ্ছা, সাইবার ট্যালেন্ট আছে না, সাইবার ট্যালেন্টের মধ্যে আমি একটু যাই। সাইবার ট্যালেন্টের মধ্যে সাইবার ট্যালেন্টের সিটিএফ, মানে সিটিএফ প্রবলেম যেগুলো, এগুলো কিন্তু রিয়েল, মানে রিয়েল সিটিএফ এর মোটামুটি সিমিলার, মানে মোটামুটি না, ধরতে গেলে ফুললি সিমিলার, ফুললি সিমিলার। এই প্রবলেমটা আমি একটু সলভ করলে আর একটু আরো বেশি মাথা ঘুরবে আপনাদের, কিন্তু এই প্রবলেমের সলভ কিন্তু ইজি সলভ। আমি হচ্ছে আমার কালিটা রান করে ছোট একটা প্রবলেম দেখায়, 50 পয়েন্টের মেবি, ডিজিটাল ফরেন্সিকে। এই যে এই প্রবলেমটা মানে একদম ইজি প্রবলেম, এটা আপনাদেরকে আমি সলভ করে দেখাই নাকি? ভাই এটাতে কি বলা হয়েছে, মানে কি সলভ? আচ্ছা, এখানে বলা হয়েছে an image was leaked, an image was মানে একটা ইমেজ লিক হয়েছে বেবিজ স্টোর, ঠিক আছে না, বেবিজ স্টোর থেকে একটা ইমেজ হচ্ছে কি করছে, লিক করছে। দ্য ম্যানেজার ইজ এ because the need identify the image for the change against the response employee, আচ্ছা, that the ওকে, এখানে বলছে ধরেন আচ্ছা একটা বেবিজ স্টোর থাকে না, বাচ্চাদের যে খেলনা স্টোর অথবা বেবিজ স্টোর গুলো থাকে, ওই বেবিজ স্টোর থেকে হচ্ছে একটা ইমেজ আপনার হচ্ছে লিক হয়েছে। তখন হচ্ছে ওই লিক হওয়া ইমেজটা কি বলতেছে বাইর করে, এবং কি ওই লিক হওয়া ইমেজের ইয়াটা আপনার হচ্ছে MD5 হ্যাশটা দেওয়ার জন্য, তাতে এর এগেনস্টে চার্জ করতে পারে যে এমপ্লয়ির মানে মাধ্যমে হচ্ছে সেটা লিক হয়েছে, তাকে যাতে ওরা ধরতে পারে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে তার ডেসক্রিপশন আর কি, শর্ট ডেসক্রিপশন। ভাই যে এমডি আমাদের ফাইভটা কি? MD5 হচ্ছে ক্রিপ্টো, আপনাদের ক্রিপ্টোগ্রাফি ক্লাস হয়েছে? না ভাই এখনো হয় নাই, নেক্সট ক্লাস ক্রিপ্টোগ্রাফির। এখন হইতেছে যে ভাই এখানে তো আমাদের দুইটা ব্যাচের স্টুডেন্ট একবারে চলে আসছে, একটা হইতেছে অনলাইন অফলাইন। অনলাইন যেটা হচ্ছে ওইটার হইতে হয়ে গেছে ক্রিপ্টোগ্রাফি, আর যেটা অফলাইন ব্যাচ ওরা হচ্ছে জাস্ট জয়েন করছে যে আর কি কি হইতেছে দেখার জন্য। তো আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ ক্রিপ্টোগ্রাফির অফলাইন ব্যাচে নিয়ে নিব। আচ্ছা, আচ্ছা, আমি ওদের একটু শর্টলি ওনাকে বলে দিতাও। আপনার ক্রিপ্টোগ্রাফিটা হচ্ছে কি, ধরেন আপনি যখন হচ্ছে কোন একটা সাইটে লগ ইন করেন, কি করেন, কোন একটা সাইটে লগ ইন করেন, লগ ইন করার পরে আপনি আমি সাইট বাদ দিলাম, লাইক হচ্ছে আপনি কোন একটা ফাইল, কারণ আপনার নিজের ছবি, আপনার নিজের ছবি হচ্ছে আপনি আপনার কোন একটা ফ্রেন্ডকে পাঠাবেন। এখন ওই ছবিটা যে আপনার ফ্রেন্ডের কাছে যাচ্ছে, এর ভিতরে কিন্তু একটা আপনার হ্যাশ ফাইল থাকে। ওই হ্যাশ ফাইলটা তারা আইডেন্টিফাই করে যে এই ছবিটা কি আসলে কি অরিজিনাল ছবি কিনা, তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ইমেজটা হচ্ছে সেন্ড করা হয়। যদি সাসপিসিয়াস থাকে তাহলে এটা আর কি সেন্ড করে না। এই কারণে হচ্ছে আপনার যখন হচ্ছে কোনো একটা ফাইল আপনার পাবেন, সর্বপ্রথম হচ্ছে তার থেকে যে ফাইলটা পাঠাবে তার থেকে হচ্ছে আপনার হ্যাশ ফাইলটা নিতে হবে। দেন হচ্ছে আপনার কাছে যখন ওই ফাইলটা আসবে তখন আপনি ওই ফাইলটার হ্যাশ ফাইলটা আপনি বুঝে নেবেন।
ওইটা হচ্ছে আপনারা যখন আপনার ক্রিপ্টোগ্রাফি অথবা ইয়া নিয়ে কাজ করবেন তখন আসলে আরো ইজিলি বুঝতে পারবেন। ওইগুলো আবার ডিকোড করা যায়, এনকোড ডিকোড করা যায়। বিষয়টা বুঝে গেছে? জি ভাই। ক্রিপ্টোগ্রাফি নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তাহলে বুঝবেন। আচ্ছা, আপনারা আর কি কোশ্চেন আছে করেন, এটা রান হতে হতে আমি শুনি। আপনাদের কি কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? ভাই শোনা ভাই যাচ্ছে ভাই। কোশ্চেনটা শোনা হচ্ছে যাচ্ছে যে ভাই। কি, কে যেন আহ, কিছু বললো। এই টুলস গুলো, এই যে যতগুলো টুলস দেখলাম ভাই, ইন্টারনেটের জন্য, হার্ডওয়্যারের জন্য, হ্যাঁ, এগুলো কি একই সাথে পিসিতে ইনস্টল করব, নাকি ইন্ডিভিজুয়ালি ইনস্টল করা লাগবে? না, আপনার সব আসলে ইনস্টল করার তো দরকার নাই। যখন আপনার বিষয়গুলো নিয়ে কাজ করবেন তখন আপনি ইউজ করবেন, কারণ শুধু শুধু তো দিয়ে আপনি জিনিসগুলা মানে মেশিন তো আপনার ইয়ে করার দরকার নাই, বাজি করার দরকার নাই। আমি তো ম্যালওয়্যার ভাইয়া অ্যানালাইসিস। জানি না, আমি তো ভাইয়া জানি না অনেক সময় কি আমাকে অ্যাটাক করবে, কোথায় অ্যাটাক করবে। তো আমার সব ফাইল আমার নিয়ে প্রস্তুত উচিত না, যে কিভাবে কি হইতেছে, সেক্ষেত্রে আর কি জানতে আপনি চাচ্ছি। নর্মালি, আমি বলি আপনাকে, নর্মালি হচ্ছে আপনি অটোস্পি, দেন হচ্ছে অ্যাপ্লিক ইমেজার, আর ওয়ারশার্ক, এ কয়েকটা জিনিস মানে মেইনলি কয়েকটা জিনিস আপনি হচ্ছে রান করে রাখবেন। আর ম্যাক্সিমাম আপনার হচ্ছে লিনাক্স টুলস, আর আপনার টার্মিনাল বেস টুলস, বেশি একটা ইয়ে হয় না। আচ্ছা, এখানে একজন বলছে হচ্ছে ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে কিছু বলার জন্য। ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে আসলে আপনি কি জানতে চাচ্ছেন? কারণ ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে অনেক কিছু আছে। ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে আমি অন্য একদিন বুঝাবো, কারণ এমনি তো যারা এখন নতুন আছে তারা অনেকটা বুঝতেছে না। সুতরাং হচ্ছে যদি আমি এখন আবার ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে টোটালি আসলে কেউ কিছু মাথায় ঢুকবে না। সুতরাং ম্যালওয়্যার অ্যানালাইসিস নিয়ে আমি অন্যদিন একটা ক্লাস নিয়ে নেবো, কারণ ম্যালওয়্যার অ্যানালাইসিসটা অনেক বড় একটা টপিক, অথবা অনেক কিছু, কারণ ওইটা টুলস গুলোই আলাদা। ম্যালওয়্যার অ্যানালাইসিসের টুলস গুলোই আলাদা। বিষয়টা বুঝে গেছে? আমার একটা কোয়েশ্চেন আছে। জি জি জি, বলেন। আমি হচ্ছে একদমই নিউ। তো জি। এই যে যে বিষয়টা, যেটা হচ্ছে যে ফরেনসিক, ডিজিটাল ফরেনসিক নিয়ে আপনি বললেন, বিষয়টা আমার ভাল লাগছে। তো এখন আমি এটা একদমই নিউ, মানে ইভেন ল্যাব সেট আপ করতেছি একদম খালি লিনাক্স বা এইসব দিয়ে। তো আমি এখন স্টার্টটা করব কিভাবে, মানে নিজে নিজে যদি রিসার্চ করি, অনেক ওয়ে থাকবে। তো যেহেতু আপনি এটা নিয়ে, মানে আপনার ক্যারিয়ার পাথ এটা নিয়ে, তো হাউ টু স্টার্ট দ্যাট, মানে এটা স্ট্র্যাটেজিটা কিভাবে ফলো করব? স্ট্র্যাটেজি হচ্ছে আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার টোটালি আহ ধরেন সাইবার সিকিউরিটির যে বেসিক আমাদের যে কম্পোনেন্ট গুলো থাকে, সব কম্পোনেন্ট হচ্ছে আপনার ক্লিয়ার করতে হবে। যেমন আপনার এখন যে যে পাথটা নিয়ে আপনার ক্লাস করতেছেন, হ্যাঁ, মানে আপনার টোটাল হচ্ছে সাইবার সিকিউরিটি বেসিকটা আপনার ক্লিয়ার থাকতে হবে। দেন তারপরে হচ্ছে আপনার ডিজিটাল ফরেন্সিকের যে মডিউল গুলা, যেমন হচ্ছে আপনার হলো ফাইল সিস্টেম গুলা কিভাবে অ্যানালাইসিস করা হয়, ফাইল কোথায় থাকে, ফাইল সিস্টেম কি কি ফরম্যাটে কাজ করে, টোটাল এই ফরম্যাট গুলো আপনাকে বুঝতে হবে। বুঝার পরে দেন হচ্ছে আপনি টুলসের মাধ্যমে কাজগুলো করতে পারবেন। এখন হচ্ছে কথা হচ্ছে আপনি যখন মানে সাইবার সিকিউরিটির যে বেসিক যে এটা আপনার পার্টটা, ওইটা যখন আপনি কমপ্লিট করবে তখন আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর নেটওয়ার্কিং তো আছেই, বুঝতে পারছেন? এটা কি মানে প্রোগ্রামিং আগে শিখতে হবে, তারপর সাইবার না, সিকিউরিটি আপনার হচ্ছে, বেসিক এরকম, না আপনার তারপর? আপনার ডিজিটাল ফরেনসিকে প্রোগ্রামিং এর কোনো ইয়া নাই, প্রয়োজন হয় না নর্মালি। প্রোগ্রামিং এর কোনো প্রয়োজন হয় না ডিজিটাল ফরেনসিকে, কারণ এখানে টোটালি হচ্ছে আপনার ইনভেস্টিগেশনের উপরে কাজ করে, আপনার থ্রেট হান্টিং। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার যখন সকে ক্লাসগুলো নেবো তখন আমি আপনাদেরকে আরো ডিটেলসে বুঝাতে পারবো থ্রেট হান্টিং, থ্রেট অ্যানালাইসিস, লগ অ্যানালাইসিং, লগ অ্যানালাইজ, তারপরে হচ্ছে
এরপরে হচ্ছে আপনার হচ্ছে এরকম অনেকগুলো আছে। ওইগুলো যখন আমি আসলে শখের ডিটেলস ক্লাস নেবো তখন হচ্ছে আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন। ডিজিটাল ফরেন্সিকে মূলত কাজ এগুলা, আপনার হচ্ছে কোন একটা ডিভাইসের আপনাকে ফাইল দিয়ে দিল, ফাইলটার হচ্ছে আপনার ফুল ইনভেস্টিগেশন করতে হবে। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, মানে তাহলে এই যে আপনি এখন এগুলা যেগুলো বুঝাইতেছেন এগুলো তো আমি মানে অলমোস্ট কিছুই বুঝতেছি না। তো আমি আগে ফার্স্টে সাইবার সিকিউরিটির বেসিকটা শিখবো, তারপর এগুলা দেখবো, এরকম? হ্যাঁ, তারপর আগে হচ্ছে আপনার বেসিকটা কমপ্লিট করেন। বেসিকটা কমপ্লিট করার পরে হচ্ছে আপনার যেটা টপিক নিয়ে কাজ করতে ভালো লাগবে তখন ওই টপিকটা নিয়ে কাজ করবেন। কারণ আপনি যদি এখন সাইবার সিকিউরিটি পুরো মানে সবকিছু যদি কমপ্লিট না করেন তখন কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। কারণ আমরা এখানে কি জিনিস, আমরা এখানে যে ডিজিটাল ফরেন্সিক শুধু যে আপনার ডিভাইস হার্ডওয়্যার অথবা আপনার ফিজিক্যাল ডিভাইসে করবেন তা কিন্তু না, আপনার হচ্ছে ওয়েবসাইটেও কিন্তু আপনার ডিজিটাল ফরেন্সিক কাজ হয়, ফরেন্সিক করা হয়। ওয়েবসাইটে কিন্তু ফরেন্সিক ইনভেস্টিগেশন করা হয়। কারণ আপনি যদি ওয়েবসাইটের রিলেটেড যদি কোনো কিছু নাই জানেন, জিরো নলেজ মনে করেন ওয়েবসাইট রিলেটেড, তাহলে কিন্তু আপনি ইনভেস্টিগেশন করতে পারবেন ওই সাইটটা? করতে পারবেন? কখনোই করতে পারবেন না। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমি হচ্ছে একটা মানে অফলাইন যে ব্যাচ মাহমিদুল ভাই ওরা নেয়, তো সোমবারে মানে মাত্র একটা ক্লাস করি হয়তো সপ্তাহে। তো এনি আদার মানে ইউটিউব ভিডিও আর ওয়েবসাইট মানে সাজেস্ট করতে পারবেন যেটা হেল্পফুল হবে অনেক? হ্যাঁ, আমাদের সাইবার বাংলার ওয়েবসাইট গুলো ইউটিউবে ঢুকতে পারেন। আহ, মামুদুলটা বললে দিয়ে দিবে মামুদুল। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সেই এই আপনারা যে এখন যে ক্লাসটা করতেছেন এটা হইতেছে অনলাইন বেসের ক্লাস হইতেছে। অনলাইনে হইতেছে আমরা লিনাক্স শেষ হয়েছে, ক্রিপ্টোগ্রাফি শেষ হয়েছে, স্টেনোগ্রাফি, ওশিন্ট, নেটওয়ার্কিং, এই সবগুলো কিন্তু শেষ হয়েছে। এরপরে কিন্তু আমরা এই ফরেনসিক এর ক্লাসটা দিয়েছি। সো আপনারা যারা হচ্ছে নতুন, আপনারা ওই অফলাইন ব্যাচে যারা ক্লাস করতেছেন, অর্থাৎ যারা সবেমাত্র লিনাক্স সাথে শেষ হয়েছে বা লিনাক্স যাদের ক্লাস হইতেছে, তাদের আমরা জাস্ট আজকে লিংক শেয়ার করেছি যাতে আপনারা মোটামুটি আজকে ধারণা পান যে আসলে এখানে কি কি কাজ করা হয়। ঠিক আছে? সাইবার সিকিউরিটির এই মানে প্রবলেম গুলো কিভাবে সলভ করা যায় এইগুলো সম্পর্কে জানেন, এই জন্য দেওয়া। তো আগে হইতেছে সবগুলো আমরা বেসিকেই শেখাচ্ছি আপনাদের। প্রত্যেকটা ডোমেন সম্পর্কে আগে একটা মোটামুটি নলেজ নেন, তারপরে হচ্ছে যেটা ভাল লাগবে সেটা নিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি এখন কি করবেন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি হচ্ছে যে প্রবলেমটা সলভ করছি, ডাউনলোড করছি, তাহলে আমার মিসিং এ ডাউনলোড করছি। চেক করে নিই। আমাদের প্রবলেম হচ্ছে এটা, চ্যালেঞ্জ হচ্ছে এটা। ঠিক আছে, মানে এখানে মূলত বুঝাচ্ছে যে একটা বেবিজ স্টোর থেকে হচ্ছে একটা ছবি লিক হয়েছে। ওই লিকটা কে করছে তা আইডেন্টিফাই করার জন্য হচ্ছে তার MD5 হ্যাশটা বাইর করার জন্য। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ট্রাই করবো হচ্ছে এটাকে আনজিপ করবো আমরা। আনজিপ করতে পারেন আপনারা টার্মিনালে? জি ভাইয়া পারি। কি কমান্ড দেয় বলেন? ভাইয়া, যদি আপনার GUNZIP তারপর ফাইল নেম দিয়ে শেষে একটা ডট দেওয়ার পরে এক্সটেনশন হিসেবে GZ দিতে হয়। আমার তো হয়ে গেছে। জি ভাইয়া। ওকে, দেখ এই যে আমরা হচ্ছে এখানে একটা পিকে ফাইল পাইছি, দেখেন এই যে এটা কিন্তু আমাদের কি ওয়ার্কশেপ ফাইল। ঠিক আছে, এখন আমরা সবসময় কি কাজ করি, আমরা যখন একটা প্রবলেম সলভ করি আপনারা ইচ্ছে করলে নোট করতে পারেন। আপনারা ইচ্ছে করলে কি করতে পারেন, নোট করতে পারেন। ধরেন আমরা সবসময় যখন একটা ফাইল হয় সবসময় ফাইলটা কি কিসে থাকে, আপনার হচ্ছে জিপ ফাইলে থাকে। অনেক সময় পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, অনেক সময় পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে না। সেক্ষেত্রে আমরা হচ্ছে অনেক সময় চেক করি যে আসলে আমাদের এই ফাইলটাতে কি থাকতে পারে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা নর্মালি যখন আমরা কোনো ফরেনসিক ফাইল পাই তখন হচ্ছে আমরা কয়েকটা জিনিস চেক করি। সর্বপ্রথম হচ্ছে ফাইল, যখন হচ্ছে যেমন এটা ডট পিকের, অলরেডি আমরা জানি ফাইল ফরম্যাট কি, পিকের, পিকের ফাইল ফরম্যাট। ঠিক আছে, আর যখন দেখা যাচ্ছে এখানে কোনো ফাইল ফরম্যাট থাকে না তখন আমরা হচ্ছে ফাইল দিয়ে চেক করি। হ্যাঁ, ফাইল দিয়ে কি করি, চেক করি। যেমন হচ্ছে ফাইল, দেন হচ্ছে ফাইন্ড ইমেজ না, ফাইন্ড দা, অলরেডি সেখানে দিয়ে দিছে ফাইন্ড দ্য ইমেজ ডট পিকেপ। এটা হচ্ছে কি, পিকেপ ক্যাপচার ফাইল। ঠিক আছে, মাইক্রোসেকেন্ড। ওকে, এখানে হচ্ছে কি, এটা হচ্ছে একটা ক্যাপচার ফাইল। তাহলে ক্যাপচার ফাইল, এটা নেটওয়ার্ক মানে পিকেপ মানে কি, নেটওয়ার্ক ফাইল।
পিকেপ মানে কি? নেটওয়ার্ক ফাইল, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এটা অলরেডি আমরা যখন এটাতে আমরা যদি এক্সটেনশন না থাকবে তখন আমরা চেক করব। তবে আরেকটা জিনিস সবসময় ট্রাই করবেন, এক্সটেনশন থাকার পরেও আপনারা সবসময় ফাইল দিয়ে চেক করবেন যে আসলে সেটা কি পিকেপ ফাইল কিনা। কারণ আপনার সিটিএফ এর মধ্যে অনেকগুলো প্রবলেম থাকে, যেখানে দেখা গেছে ইমেজ ফাইল, বাট ওইটাকে ইমেজে না করে ওইটাকে জিপ ফাইলে করে রাখছে, অথবা দেখা গেছে এটা হলো আপনার পিএনজি ফাইল, পিএনজি তে না করে এটা ডক ফাইলে করে রাখছে, বুঝছেন। সেজন্য সবসময় আগে আপনার ফাইল দিয়ে হচ্ছে ইমেজের ইনফরমেশনটা আগে দেখে নেবে যে আসলে এটা কি ইমেজ মানে ফাইল কিনা। যেটা যেটা পিএনজি ফাইল যেটা বললেন যে ডক ফাইলে করে রাখে, সেটাও তো এক্সটেনশনটা লাস্টে ডক থাকবে না? হ্যাঁ, ডক ফাইল, কিন্তু ডক ফাইল যেমন ধরেন আমি যদি এখানে এটা রিনেম করে দিই, হ্যাঁ লাইক ধরেন এটা রিনেম করে ডিওসি, ডিওসি মনে করেন আমি ডিওসি দিলাম, হ্যাঁ। and আমি যদি ফাইল ডিওসি দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমার ফাইন্ড দা ইমেজ ডট ডক লেখা, ঠিক আছে। কিন্তু এখানে ডেসক্রিপশন কি দেওয়া আছে? ক্যাপচার দা ফাইল। আর এখানে দেখেন পিকেট ক্যাপচার দা ফাইল, দেখছেন? তার মানে এটা হচ্ছে বাই ডিফল্ট পিকেটি। হ্যাঁ, এটা পিকেট ফাইল। এখানে এখন আপনি বুঝতে পারতেছেন কি, এখন আপনি এটা যদি এক্সটেনশন চেঞ্জ করে দেন, আপনার এটার কাজ অলমোস্ট মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝে গেছে কথা? সুতরাং আগে সবসময় আপনার হচ্ছে ফাইল ফরম্যাটটা চেক করে নেবেন যে আসলে ওইটার ফাইল ফরম্যাট কি একজ্যাক্ট ফাইল ফরম্যাট কি না। তাহলে ফাইল ফরম্যাট চেক করার জন্য ফাইল কমান্ড, ফাইল লিখে তারপর ওই ফাইলটার নাম লিখবো, তাই তো? হ্যাঁ, জাস্ট ফাইল, এখানে হচ্ছে আমার ফাইলটা তো এই যে ভেঙে ভেঙে, তো যেমন ফাইন্ড দ্য ইমেজ ডট পিকেট, তো অনেক সময় তো এরকম ভেঙে ভেঙে থাকে না, জাস্ট হচ্ছে যে আপনার একটা এক লাইনে থাকে। সেক্ষেত্রে আপনি ইয়ে করে দেন, যেমন ধরেন আমার এই যে স্টেক সলভার, স্টেক সলভার ডট জার, আমি এটা যদি এখন চেক করি, স্টেক সলভার ডট জার, এটা কি আমার জাভা, মানে জার মানে এক্সটেনশন, এটা কিন্তু জাভা ফাইল। বুঝতে বিষয়টা পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। এখন হচ্ছে আমরা চেক করব, তাহলে আমাদের একটা প্রসেস চলে গেল, একটা প্রসেস কি করলো, চলে গেল। এখন আরেকটা প্রসেস কি, অনেকগুলো প্রসেস আমরা কাজ করি, একটা প্রসেসে আমরা বিনওয়াল দিয়ে ট্রাই করব। বিনওয়ালকে স্পেলিং কি, স্পেলিং ভুলে গেছি গা। কারো কি স্পেলিং মনে আছে? কিসে জানি? কিসে? বিনওয়াল, বিনওয়াল আছে, বিলিনিয়ার? I think। বিন, এই যে বিনওয়াল, বিন ওয়াল, বিনওয়াল না স্পেলিং বিল ওয়াক, ওয়াক, বিআইএন ডাব্লিউ এল কে। হয়ে গেছে। না, ট্যাপ চাপ দিলে চলে আসবে, আপনার ট্যাপ চাপ দিলে মোটামুটি চলে আসবে। তাহলে আমরা হচ্ছে এখন কি করব, বিনওয়াল দিয়ে আমরা দেখবো এর ভিতরে কোনো আসলে ফাইল আছে কিনা, মানে ভিতরে হিডেন কোনো ফাইল অথবা টিএক্সটি অথবা কোনো কিছু কি হিডেন আছে কিনা। একটু সময় নেই। ওকে, ফাইন। আমি এটা না আগে ইয়ার ফরম্যাটটা চেঞ্জ করি। কি হলো, মিসিং,
এখন আমরা হচ্ছে বিনল দিয়ে ট্রাই করব। হচ্ছে বিনল দিয়ে আমরা ট্রাই করবো হচ্ছে ভিতরে কোনো ফাইল আছে কিনা, মানে ভিতরে অনেক সময় হিডেন কোনো ফাইল রাখা হয় কিনা, অথবা তার ভিতরে ইনফরমেশন গুলা। বিনল দিয়ে যদি না পাই, তারপর আমরা স্ট্রিং এ ট্রাই করব। আগে ওই স্ট্রিং দিয়ে ট্রাই করব। দেন হচ্ছে বিএল ওয়ালকে কিছুই পাই নাই, এখন হচ্ছে আমরা স্ট্রিং এ ট্রাই করবো। স্ট্রিং ঠিক আছে, স্ট্রিং এ দিলে কিন্তু এখানে পুরো স্ট্রিং যা আছে সব দেখাবে। স্ট্রিং দিলে কি করবে, পুরো স্ট্রিং। এখন হচ্ছে আমরা একটা জিনিস ট্রাই করবো, গ্রেপের কাজ কি জানেন? গ্রেপ, হ্যাঁ জানে, আজকেই দেখাবো। সার্চ দাও। কোনো কিছু সার্চ করো। গ্রেপের কাজ শুধু গ্রেপের সাথে কিন্তু অনেকগুলো প্যারামিটার থাকে, যেমন আই, তারপর হচ্ছে আইডি। আমরা হচ্ছে এখন হচ্ছে কি বেবিজ বলছে না, আমরা বেবিজ এর কোনো কিছু পাই কিনা, অথবা MD5 হ্যাশ পাই কিনা দেখি। বেবিজ, কেউ কি কিছু বলতেছেন? মানে ইমেজ গ্রেপ বলতে, দিয়ে সাধারণত যে কোনো ওয়ার্ড ফাইন্ড করা যায়, অথবা ফাইল, অথবা যে কোনো মানে ওয়ার্ড কত নম্বর লাইনে আছে এসব আর কি ফাইন্ড করা যায়। গুড। মানে ইমেজের কোনো আমরা ইয়ে দেখতেছি না মোটামুটি, নাই কিছু নাই। এখন আমরা হচ্ছে পিকআপটা রান করব। আমরা পিকআপটা কি করব, রান করব। পিকআপটা আমরা রান করব। আপনার সরাসরি এটা ডাবল ক্লিক করলে ওয়ার্কশেপ রান হয়ে যাবে, অথবা ওয়ার্কশেপ -R দিয়েও রান করা যায়। এখন দেখেন এখানে প্রায় কতগুলো ফাইল আছে দেখেন। প্যাকেটস আছে কত, প্রায় 3641টা প্যাকেট। এখন এতগুলো প্যাকেট তো আমি তো বসে বসে দেখার সময় নেই, আছে অলরেডি সব পিসিপিতে। এখন আমরা একটা জিনিস তার হিস্টোরিক্যাল চেক করব, যে প্রোটোকল এটা চেক করব কি কি আছে, আমরা দেখবো। এখানে ডাটা আছে, এখানে ডাটা আছে, তারপর হচ্ছে এগুলো আছে, প্রোটোকল আছে। এরপর হচ্ছে এখানে বলছে না, একটা ইমেজের কথা বলছে না, যে ইমেজ লিক হয়েছে। হ্যাঁ, জি ভাইয়া। এখন আমরা হচ্ছে যে ফাইলে যাব, মানে এখন হচ্ছে এই যে পিকেএফ ফাইলটা আছে, এই পিকেএফ ফাইলের মধ্যে আপনার যদি কোনো প্রকার ফাইল থাকে, ইমেজ ফাইল, টেক্সট ফাইল, অথবা কোনো ফোল্ডার, মানে যেটাই থাকুক না কেন, সবকিছু হচ্ছে শো করে কোথায় যাবে, ফাইলে যাবেন। এই যে এক্সপোর্ট অবজেক্ট, এখান থেকে হচ্ছে ধরেন আপনার যে যেমন HTTP, এখানে কোনো ফাইল নেই। এখন আমাদের এটা পুরোটা অ্যানালাইজ করতে হবে। And একটা জিনিস আছে, এখানে অ্যানালাইজ করতে হলে আমরা হচ্ছে কি করি, এই যে TCP, মনে করেন আমরা TCP অ্যানালাইজ করব। TCP, দেন হচ্ছে এই যে ফলো, দেন TCP স্ট্রিমে গেলাম। মনে করেন যে আমরা এই স্ট্রিমে গেলাম, চেক করতেছি, মানে বুঝে ট্রাই করতেছি। এখানে অনেকগুলো অপশন থাকে, যেমন তারপর হচ্ছে আপনার হচ্ছে হেক্সডাম থাকে, মানে শো। এরপর হচ্ছে আপনার ASCII থাকে, LM থাকে, ELM থাকে। এরপরে হচ্ছে ASCII থাকে, মানে হিজিবিজি একটা অবস্থা থাকে। আচ্ছা, আমরা কি করব, আমরা হচ্ছে ট্রাই করব হচ্ছে গিয়ে এটাকে, আরেকটা ইয়ে নেই, টার্মিনাল নেই, আমরা আবার স্ট্রিং এ ট্রাই করবো, কারণ আমরা অনেক বড় স্ট্রিং পাইলাম না, এটা আমরা একটু ছোট করে ট্রাই করবো স্ট্রিংটাকে। স্ট্রিং, এখন হচ্ছে আমরা এখানে আহ, ধরেন স্ট্রিং মানে আমাদের বড় ফাইলটা ছোট করার জন্য আমরা কি ইউজ করতে পারি বলুন তো, মানে কি কমান্ড ইউজ করতে পারি? কি হলো, সবাই চুপ কেন? জানি না ভাইয়া। লেস, লেস ইউজ করা, মানে প্রথম অর্ধেক দেখতে চাচ্ছে, মানে অর্ধেক অর্ধেক করে দেখতে চাচ্ছে, পুরোটা আপনি দেখতে চাচ্ছেন না, আপনার অর্ধেক অর্ধেক দিয়ে দিতে, তখন লেস, আপনি লেসে দিবেন। দেখেন
এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা কিছু ভাইয়া টেক্সট। মোড় দিলেও তো আমাদের ছোট হয়, কিন্তু তখন তো পেজ আসে আর কি, ওই যে ডাউন অ্যারো কি দিয়ে তখন আমরা আলাদা আলাদা হয়ে দেখতে পারি। হ্যাঁ, অনেক ওয়েতে দেখা যায়, অনেক ওয়েতে দেখা যাবে। তো আমরা এখানে ট্রাই করলাম এভাবে আর কি। ওকে, এখানে দেখেন আমরা এখানে একটা, যখন আমরা স্ট্রিং দিয়ে আহ স্ট্রিং দেওয়ার পরে এখানে দেখেন আমরা একটু হচ্ছে টেক্সট পাইছি। এখানে কি বলছে, হে ব্রো, টু তারপর তো রেডি ইউ গেট দিস ফাইল, ইয়েস আই থিঙ্ক নট সিকিউরড, ওকে ওকে অ্যাক্টিভ। এখানে বলছে কি, এখানে একটা জিনিস আপনার খেয়াল করেন, ওকে উই ক্যান ইউজ ক্রিপ্টোক্যাট। ক্রিপ্টোক্যাট একটা টুলস, হ্যাঁ। দেন হচ্ছে এটা পাসওয়ার্ড, হচ্ছে কি যে পাসওয়ার্ড দেয়া। এখন আসলে আহ, কারণ আমারটা তো আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, এখানে আপনারা কতটুকু বুঝতেছেন আমি নিজেও বুঝতেছি না, এই সত্য কথা। তবে আপনারা সলভ করতে করতে আসলে বুঝে যাবেন। ভাইয়া এটা কিসের কি দিয়ে করলেন ভাই, এটা আমি একটু জানতে চাই। এটা, কারণ আমি আপনাকে হ্যাঁ। দেখাই, এটা আমি আমি করি নাই। এটা হচ্ছে যখন আমি স্ট্রিং, এই যে স্ট্রিং মানে আমি, আমার যে স্ট্রিংটা আছে, আমার যে স্ট্রিংটা ছিল, অথবা আমার যে ফাইলটা ছিল, এটা আমি যখন দিলাম যে প্রথম স্ট্রিং এ, অথবা এখান থেকে একটা জিনিস কি, এখানে ধরেন হচ্ছে আমার যে ফাইল, লাইক আমি একদম প্রথমে যাই, প্রথমে যাওয়ার পরে এখান থেকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে হচ্ছে ফলোতে গেলাম, টিসিপি স্ট্রিমে গেলাম, যাওয়ার পরে এখানে থাকার সম্ভাবনা থাকে, যেমন এই যে স্ট্রিম জিরো, মানে উপরে নিচে উঠা যায়, যেরকম উপরে উঠলাম নিচে নামা যায়, এরকম। যখন আমরা উপরে উঠবো তখন হচ্ছে এখানে ডাটা শো করবে, যদি ওইটার আন্ডারে কোনো ডাটা থাকে তাহলে ডাটা শো করবে। যেমন দেখেন এখানে এটা 3 নাম্বার স্ট্রিমে পাওয়া গেছে, এই যে এই ব্রো। দেন হচ্ছে এখানে ডিটেলস সে বলছে, বুঝছেন বিষয়টা। জি। এখানে অনেক আপনার দেখবেন, এখানে যখন আপনি একটা সিটেপ খেলবেন তখন এখানে অনেক ফ্লাগ শেয়ার হয়, অথবা দেখেছেন এখানে অনেক হ্যাশ থাকে, অনেক কিছু থাকে। এটা যখন আপনারা আস্তে আস্তে প্রবলেম গুলো সলভ করতে থাকবেন তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন, আরো ইজিলি বুঝতে পারবেন। এখানে আবার লিসেনিং কোড দিছে, তাহলে এখানে লিসেনিং কোড দিছে, ফাইল, আচ্ছা লিসেনিং কোড হচ্ছে 7070। ওকে, এখানে হয়তো কোনো একটা আইপির মধ্যে 7070 পোর্টের মাধ্যমে সে কাজ করছে, 7070 পোর্টে কাজ করছে। এখন দেখি 7070 পোর্ট কিভাবে কাজ, 7070 পোর্ট কই, পোর্ট 7070 আন্ডারে যত পোর্ট আছে সব এখানে কিন্তু শো করতেছে, দেখছেন। ঠিক আছে, 7070 এটা হচ্ছে আপনারা যখন ফিল্টারিং করবেন তখন আরো ইজিলি বুঝবেন, মানে ফিল্টারিং করবেন যখন তখন আরো ইজিলি বুঝবেন। তো এখন আমরা হচ্ছে এখানে একটা জিনিস পাইলাম, আর আমাদের জিনিসটা হইলো কি, আমরা তার এখানে এখানে ইমেজ পাই নাই, আমরা যা পাইছি কি বলেন তো, ডেটা। জাস্ট হচ্ছে কিছু ডাটা পাইছি, জাস্ট ওদের নর্মাল কনভারসেশন পাইছি, আমরা কি পাইছি, নর্মাল কনভারসেশন। এখন এখান থেকে আমাদের ইমেজ ফাইন্ড করতে হবে, এখন হচ্ছে ইমেজ ফাইন্ড করাটা ঝামেলা। আর আমাদের ইমেজ ফাইল করতে হলে কি করতে হবে, ইমেজের সোর্স কোড রাখতে হবে। কি করতে হবে, ইমেজের সোর্স কোড কোথায় আছে সেটা বাইর করতে হবে, অথবা হচ্ছে যে ওই যে 7070 যে প্রোটোকলটা ছিল অথবা পোর্টটা ছিল, ওই পোর্টের র ডাটা আমাদের ডাউনলোড করতে হবে। এখন আমরা কি করব, ওয়ার্কশার্ট থেকে আমরা তার র ডাটাটা বাইর করব। এখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যানালাইজ নিলাম, নেওয়ার পরে এগুলো হচ্ছে কিসে আছে, মানে অনেক ইজি বিজি একটা ইয়ে না, আপনি যেটা করতে পারবেন না, করতে পারবেন। এখন এটার র ডাটা এখানে দেখেন, এই যে শো, শো জায়গায় যাবেন, রতে গেলে এখানে র শো করবে, র। দেন এখানে সেভ অপশন আছে, আমরা সেভ দেব ডেস্কটপে, যে কোনো একটা নামে সেভ দিতে পারি, ওইটি আউট, আউট দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এটা কেটে দেই, ওকে।
এখন আমাদের এই যে আউট না আমাদের সেভ হয়েছে, আমরা যদি এটা চেক করি, ক্যাচ, এই যে এখানে ডাটাগুলো তো আমরা বুঝতে পারতেছি না। এখন এই ডাটা থেকে আমাদের ছবি বের করতে হবে। এই ডাটা থেকে কি করতে হবে? ছবি বের ছবি করতে হবে। বের করতে হবে। এখন হচ্ছে কিভাবে ছবি বের করবেন বলেন তো, জানা আছে? না এটা ভাই, কিন্তু এগুলো অনেক, তো সব এটা লেখা। এখানে এখানে কিন্তু ওরা বলছে ইজি, বাট এটা কিন্তু এত ইজি না। এটা কিন্তু এত ইজি না প্রবলেমটা। এটাতে দুইটা জিনিস, একটা হলো ক্রিপ্টোক্যাট, আর একটা হচ্ছে নেটক্যাট। নেটক্যাট ইউজ করা লাগছে অথবা এনসি ইউজ করা লাগছে। যে, আমি ট্রাই করি, আমি করছিলাম এটা একটু, যদি একবার ট্রাই করছিলাম। ক্রিপ্টোক্যাট কি কি যেন ছিল। ওকে, এখানে কি আছে? ক্রিপ্টোক্যাটের মধ্যে কানেকশন দা সার্ভার, ওকে ফাইন। তারপর হচ্ছে গেটওয়ে, এরপর হচ্ছে নাম্বার -8। লিসেনিং মোড, আমি যদি লিসেনিং মোড নেই, -8। তারপর হচ্ছে -E পোর্ট নেই, আমাদের পোর্ট পাইছি কত? 7070। 7070। 7070। 7070। তারপরে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইউজ করা লাগবে। পাসওয়ার্ডের অপশনটা কই? পাসওয়ার্ড দায়া না জানি ভাই কি ছিল, পাসওয়ার্ড দায়া। পাসওয়ার্ড, পাসওয়ার্ড দায়া, DYA। হ্যাঁ পাসওয়ার্ড পায়া, না না, এখানে পাসওয়ার্ডের একটা অপশন থাকে, এই যে ইয়েগুলো আছে, প্যারামিটার গুলা, আমি ওইটা একটু দেখতেছি। তারপর গেটওয়ে, পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিই, কোডটা দেখেন, পাসওয়ার্ড দিয়ে কি অবস্থা হয়ে যাবে।
আচ্ছা, এটা পাসওয়ার্ড হচ্ছে কে দিয়ে, মাইনাস কে দিয়ে পাসওয়ার্ড, উল্টা পাল্টা দেখা গেছে। মাইনাস কে দিয়ে পাসওয়ার্ড, আর হচ্ছে মাইনাস পি দিয়ে হচ্ছে পোর্ট 7070। ওকে, 7070। দেন আমরা এখন হচ্ছে এটা নেট দিয়ে ট্রাই করবো। এখানে লেখা আছে যে কানেক্ট সামওয়্যার, তাহলে এনসিডি কানেক্ট করতে হবে এটা আমাদের। কি হলো? তো ক্রিপ্টো গেটের কমান্ডের কাজ কি? কোনটা? ক্রিপ্টো গেট, CRYPTCAT। আচ্ছা, ক্রিপ্টো গেট হচ্ছে আপনার ধরেন কোনো যে ইয়াগুলা থাকে না, যেমন হচ্ছে আমরা যে ইমেজটা, আমরা যে একটু আগে যে র ফাইলটা ডাউনলোড করছি না, হ্যাঁ, জি আমরা যে র ফাইলটা ডাউনলোড করছি, ওই র ফাইলের যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো কিন্তু ইনক্রিপশন করা। ওটা তো আর প্লেন টেক্সট না, দেখলাম না একটু আগে দেখালাম না, ওটা জি ইনক্রিপশন না, এটা হচ্ছে কি করা আপনার হচ্ছে আহ কি যেন বলে, এনক্রিপশন করা। আর হচ্ছে ইনক্রিপশন। ডিক্রিপ্ট, হ্যাঁ ডিক্রিপ্ট করার জন্য আমরা হচ্ছে ক্রিপ্টো গেট ইউজ করতেছি আর কি। ক্রিপ্টো গেট দিচ্ছি, তাহলে ওই যে সে সরাসরি ওই ফাইলটাকে করবে কি, ইমেজে কনভার্ট করে দিবে। কি করবে, ইমেজে কনভার্ট করে দিবে। বুঝছেন বিষয়টা? জি। ওকে, মানে ক্রিপ্টো আমরা গেটের কাজ হচ্ছে বা এনক্রিপশনকে ডিক্রিপ্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তো সব ক্ষেত্রে না, সব জায়গায় না, জাস্ট র ডাটা, অনলি ফর র ডাটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কোড হচ্ছে আমাদের 7070। 7070। 7070। ও সরি 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 সরি, এখানে না, এখানে হচ্ছে আমাদের ফাইলটা হবে হচ্ছে আউটটা হবে মনে হয়। আউটটা এখানে বসবে, আর এখানে হচ্ছে আমাদের ইমেজ। এখানে কিছু আসে কিনা একটু ওয়েট করি। মানে একটা ইমেজ শো করবে, যে অলরেডি যদি একটা ইমেজের নামে আসছে, কিন্তু এখানে কোনো ইমেজ শো করতেছে না কেন? এটা কিন্তু ইমেজের একটা ইয়ে শো করবে। Yeah, একটা ইমেজ আসবে, এটা বাচ্চার ছবি আসার কথা।
বুঝতে পারছি। ভাই এখানে যে দুইটা টার্মিনাল নিছি মানে কোনটা আ- আ- আগে রান করানো লাগবে, কিপ্টোক্যাট নাকি এনসিটা? না, আপনার হচ্ছে ক্রিপ্টোকেটটা রান করতে হয়, পরে হচ্ছে এনসিটা। মানে সে এখান থেকে কানেকশন দিবে, আর সে হচ্ছে এখানে কানেকশন নিবে, লোকাল হচ্ছে সে কানেকশন নেবে, বুঝছেন বিষয়টা? আচ্ছা আচ্ছা। 7070 লোকাল হচ্ছে এনসি। নেট গেট দিয়ে দিয়েছে, নেট গেট ফুল স্পেলিং। 7070 চেষ্টা করে একটু ওয়েট করি। ওটা হলো 7070। এমন তো
আপনারা কি ট্রাই করতেছেন? না ভাই, নিজেই বুঝতে পারতেছি না। ঝামেলায় মাঝে মধ্যে প্রবলেম গুলো অনেক ঝামেলা করে, অনেক ঝামেলা করে। ইজি প্রবলেমও দেখা গেছে অনেক সময় সলভ করতে গেলে কি যে একটা অবস্থার মধ্যে পড়া লাগে, বলার বাইরে। এমনিতে আচ্ছা, এটা একটু সময় নিয়ে হোক, দেখি আপনাদের কোড গুলা। ভাই আপনি যে প্রবলেমটা সলভ করতেছেন ওটার লিঙ্কটা একটু দেন তো। দিস ইজ দ্য অ্যান্সার বক্স। জি ভাই, থ্যাংক ইউ। আজকে আমাদের অফলাইন ক্লাসে হঠাৎ ভীম কাজ করতেছে না, কি একটা অবস্থা! আরে প্রচুর প্যারা দেয় বুঝছো। কি কাজ করতেছে না? ভীম ভীম, এই যে ভীম দিয়ে লেখা যায় না নোটপ্যাডে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ভীম কাজ করতেছে না, একবার ভাবে। হ্যাঁ, বিষয়টা বুঝা যায়। মানে প্যারা দেয় না। যেমন এখানে হয়তো কমান্ডে কোনো কাজ করতেছে না, নাহলে প্রপারলি সবকিছু ওকে ছিল, ওকে ওকে থাকার কথা, তাহলে সেটাই কাজ করতেছে না, কাজ খারাপ হয় না। পাকিস্তান দিন কেন? 7070, ওকে। নতুন করে 2 কেমন একটা অবস্থা।
আমার ফাইল নামাতে কি ঝামেলা হয়েছে? এই যে দেখছো, আমার ইমেজ আইছে, দেখা যাচ্ছে? হ্যালো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এই যে এখন জি ইমেজ ভাই আসছে। আসছে। যে ইমেজে যে এত সমস্যা। মানে কি যে একটা অবস্থা! আচ্ছা ভাই, এটাতে সমস্যাটা কি হয়েছিল? কি হয়েছিল কে জানে, আমি তখনও সেম ফাইলে ডাউনলোড করছি। অনেক সময় অনেক ধরনের ইস্যু হয়, মানে সেম ফাইলে ডাউনলোড করা হয়েছে, বাট দেখা গেছে ওইটা কাজ করলো না। তাহলে হচ্ছে এই ইমেজের MD5 হ্যাশটা, এই হ্যাশটা দিলে আমাদের আনসারটা কারেক্ট হবে। মানে এটা সেভ করার সময় হয়তো কোনো একটা এই, মনে হয় ভুল করছে, অথবা কোনো কিছু একটা হয়েছে, কিছু না কিছু তো অবশ্যই হয়েছে। এটা আনসার সাকসেসফুল, এই আর কি। মানে এরকম অনেক প্রবলেম, এর থেকে অনেক ক্রিটিক্যাল প্রবলেম আছে, অনেক ক্রিটিক্যাল প্রবলেম হয়। ভাই আজকে অলরেডি 12টা বেজে গেছে আপনার, তো হচ্ছে আজকে সারা দিন অফিস অফিস ছিল। তো আজকের মতো এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট দিন দেখবো ইনশাল্লাহ। আজকে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, 12টা বাজে এখন। অলরেডি হয়ে গেছে। না, বললাম না, আসলে অনেক কিছু আছে তোমার, আসলে শর্ট টাইম এগুলো মানে কখনোই সমাধান করা যায় না, মানে অনেক কিছু ইয়ে করতে হয়। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া এটা একটু বুঝি নাই। আহ এটা যে যেটা প্রবলেম সলভ করছো এটা, জি ভাইয়া। বুঝে একটু কষ্ট করা যাবে। আমি আরো শর্ট করে আপনাদের নেক্সট ক্লাসে আরো শর্ট, মানে আরো ইজি ওয়েতে প্রবলেম দেখাবো, তখন আরো ইজি বুঝবেন। এটা একটু ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল না মানে ইজি আছে, বাট বুঝাটা একটু হচ্ছে আপনার, কারণ আপনারা এখন একদম নতুন তো। আর এটা বোঝাটা হচ্ছে আপনাদের জন্য অনেক কষ্ট, মানে কষ্টকর, অনেক কষ্টকর। যেমন একটা ছোট একটা মানে ছোট একটা প্রবলেম আছে, দেখায় আপনাদেরকে, ছোট একটা প্রবলেম আছে। জাস্ট এটা দেখাই দিই। এটা একদম ইজি, একদম ইজি। আপনার হচ্ছে জাস্ট হচ্ছে স্ট্রিং কমান্ড দিবেন, স্ট্রিং কমান্ডে তার প্লাগ বের হয়ে যায়। আপনার হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু সিটিএফ এর মধ্যে স্ট্রিং কমান্ডে কিন্তু প্লাগ পেয়ে যায়। স্ট্রিং কমান্ড দিলে এখানে প্লাগটা বের হয়ে যায়। এই যে দেখেন, এখানে কি বলছে, জাস্ট ওপেন এন্ড হচ্ছে ক্যাপচার দ্য প্লাগ, সাবমিট ইন MD5। মানে এটার মধ্যে যে MD5টা আছে ওইটা হচ্ছে বাইর করার জন্য। হ্যাঁ, এখন দেখেন আমি হচ্ছে লিঙ্ক কপি, এখানে অনেকেরই ধরেন হচ্ছে বুঝতেছি যে আসলে বুঝতে সমস্যা হচ্ছে, স্বাভাবিক, বুঝতে একটু সমস্যা হবে, যদি প্রপারলি যদি আপনারা না বোঝেন অবশ্যই বুঝতে সমস্যা হবে। তারপরেও যাদের সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করেন, অথবা আমার নক দিন, আমি হচ্ছে আপনাদেরকে সলভ করে দেবো, যে যে ইস্যুগুলা সলভ করে দেবো আমি। এই ফাইলটাতে কি আছে, ডকে ডকে আছে না? দেখেন জি আমি ভাইয়া। ফাইল ফরম্যাটে চেক করি। এই যে ফাইল ফরম্যাটটা আমি যদি এখন চেক করি, এটা কি লেখা আছে, মাইক্রোসফট ওয়ার্ডে, ঠিক আছে না? মাইক্রোসফট ওয়ার্ড 2007। কিন্তু এটাতে হচ্ছে, এটা কিন্তু একটা জিপ ফাইলের মধ্যে। দেখেন আমি যদি আনজিপ করি, এটা আনজিপ করালে, আনজিপ করি তাহলে
বুঝছেন কতগুলা ফাইল বেরিয়েছে? ভাই আমরা বুঝবো কি করে এটা জিপ ফাইল নাকি ডক ফাইল? কজ লেখা তো আছে ডক ফাইল। ডক ফাইল লেখা আছে যে অনেক সময় দেখা গেছে আপনার ডক ফাইল লেখার পরও আনজিপ করে ট্রাই করবেন, অনেক সময় এরকম থাকে যে আপনার হচ্ছে যে ফাইলটা, এই ফাইলটা হচ্ছে আপনার যে ডক ফাইলে, যেমন এটা কিন্তু আসলেই ডক ফাইল, এই যে এক্সএমএল এক্সএমএল ওয়ার্ড, এটা কিন্তু আসলেই ডক ফাইল, ঠিক আছে? কিন্তু ডক ফাইল হলেও অনেক সময় হচ্ছে যে আনজিপ করলে এখানে যেমন যদি এটা জিপ থাকে তাহলে নর্মালি হচ্ছে আপনি জিপ করলে হবে না, মানে আনজিপ করলে এটা কোনো কিছু শো করবে না। আর যদি আসলে জিপ ফাইল থাকে বাট হচ্ছে ফরম্যাট চেঞ্জ তখন কিন্তু আপনি জিপ করলে এটা বের হয়ে যাবে। আবার আরেকটা জিনিস চেক করবেন, এখানে মূলত কি আছে, ডগ বিও সি, ডিও সি হয় নর্মালি আমাদের কি ডগ এক্সটেনশন কি হয়, ডিও সি। ইউসি। আর হ্যাঁ, কিন্তু এখানে দেখেন এখানে শেষে একটা এক্স আছে, যে শেষে একটা এক্স আছে, ডিও সি এক্স। সুতরাং বুঝতে হবে যে এটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে, কারণ যদি নর্মালি ডগ হইতো তাহলে নর্মাল ডগে হইতো, কিন্তু এটা তো নর্মাল ডগ না। Then এখান থেকে একটা ফাইল বের হয়েছে আপনার হচ্ছে প্লাগ ডট টিএক্সটি, এটা হচ্ছে ধর প্লাগ। আর এটা যদি আমি স্ট্রিং এ চেক করি স্ট্রিং ও বের হবে দেখবেন, স্ট্রিং দেন হচ্ছে জি, এই যে প্লাগ, এই যে প্লাগ ডট টিএক্সটি এর মধ্যে দেখছেন, জি ভাই। আমার এটা তাহলে আনজিপ করা লাগতেছে না, জাস্ট আমি ইয়া দিলেই পেয়ে যাচ্ছি, পাচ্ছি না? কারণ এটা সাবমিট দিলে হচ্ছে আপনার আনসার কারেক্ট। এরকম ছোট ছোট আপনার হচ্ছে প্রবলেম সলভ করবেন কি পিকিউসিটি অ্যাপে করবেন, তারপরে হচ্ছে সাইবার ট্যালেন্টে করবেন, এরকম অনেক আছে। তারপরে যারা মূলত ডিজিটাল ফরেনসিক নিয়ে কাজ করতে আগ্রহী, কি হলো, এরপরে যারা আপনার ডিজিটাল ফরেনসিক নিয়ে কাজ করতে চান, হ্যাঁ, সামথিং রং, তারা হচ্ছে আপনার ইয়ে করে নেবেন, আহ, আমাকে একটু নক দিলে হচ্ছে আমি সাইট গুলো দিয়ে দেবো কোথা থেকে প্র্যাকটিস করবেন। ভাই এর আগে যে প্রবলেমটা সলভ করলাম ওইখানে দুইটা হিন্টস দেওয়া ছিল, একটা হলো যে নেটওয়ার্কের এনসি দেওয়া ছিল, আর একটা ইয়া ছিল এই ক্রিপ্টো ক্যাপচার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা এই দুইটা কারণে আমরা বের করতে পারছি, তাই না? জি, তো মানে এরকম কিছু না কিছু একটা হিন্ট দেওয়া থাকে যেটার হ্যাঁ, সাথে অবশ্যই আমরা। hints দেওয়া থাকে। আপনার হচ্ছে যেমন হচ্ছে লাইক ধরেন ধরেন আমি আপনাকে দেখাই, পিকুসি ক্যাফে যদি যাই, পিকুসি ক্যাফে যে পড়ে যাওয়া ছিল ফলস, এখানে কিন্তু হিন্টস দেওয়া থাকে যে আপনার কিভাবে মেবি স্টিক উড বি হেল্প ইফ অনলি, এখানে কিন্তু আপনার মোটামুটি ইয়ে দেওয়া থাকে, এই যে স্ট্রিংস এ আপনি চেক করলে পেয়ে যাবেন, এখানে মোটামুটি একটা হিন্টস দেওয়াই থাকে যে স্ট্রিং এ চেক করলে পেয়ে যাবেন। দেন হচ্ছে রেড, এখানে মূলত এই দেওয়া থাকে, আপনার না বুঝলে এখানে হচ্ছে যে হিন্টস দেখবেন তাহলেই হবে। পিকেসি ট্যাব খেলবেন, পিকেসি ট্যাব, তারপরে সাইবার ট্যালেন্ট। আর যারা হচ্ছে পার্সোনালি আসলে ফরেনসিক নিয়ে কাজ করবে তাদের জন্য আসলে অনেকগুলোই সাইড আছে, তো অনেক সাইড আছে যদিও, সেগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো। যারা আসলে মেইন, কারণ সবাই তো আর আসলে ডিজিটাল ফরেনসিক নিয়ে কাজ করবে না, যারা কাজ করবে তারা আমাকে একটু নক দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো দিয়ে ইয়েগুলো, ঠিক আছে? আর কোনো কোশ্চেন করো? না ভাই, অনেক ভালো লাগলো ক্লাসটা। কারো কিছু জানা থাকলে হচ্ছে মাহমুদুলকে জানাবেন।
আর যদি ওকে না জানান, আমাকে পার্সোনালিও জানাতে চান, তাও জানাতে পারেন, সমস্যা নেই। মানে কোনো টপিক নিয়ে যদি ইস্যু হয়, আপনাদের ক্লাসের সমস্যা হলেও আমাকে জানাতে পারেন, সমস্যা নেই, আমি সলভ করে দেবো। আর ক্লাসের বাইরে যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, সেটাও আমি সলভ করে দেবো, সমস্যা নেই। ভাই আপনি কোথায় অ্যাভেলেবল আছেন, মানে টেলিগ্রামে নাকি ফেসবুকে, কোন জায়গায়? আমি দুইটাতেই আছি। মানে ভাই আপনার আইডি তো পাই নাই, দ্যাটস ওয়াই বললাম। আচ্ছা, আপনার হচ্ছে নেসারউদ্দিন দাউদ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। লিঙ্কটা দিতে আছি, চ্যাট অফ করে আমি লিঙ্কটা দিচ্ছি। আচ্ছা, ভাইকে অনেক ধন্যবাদ এত সারাদিন ব্যস্ততার পরেও আমাদের সময় দেওয়ার জন্য। আহ আজকে অনেক রাত হয়ে গেছে অলরেডি, 12টা 11 বাজে। তো ভাইকে বলবো যে আমাদের পক্ষ থেকে সরি, আসলে এত রাত আমরা করতে চাইনি, কিছু কিছু প্রবলেমের জন্য এরকম আর কি হয়ে যায়। আর আমাদের 10টা থেকে ক্লাস শুরু হওয়ার কারণে আর একটু সময় আহ বেশি হয়ে গেছে। তো ভাই কিছু কষ্ট, মনে কষ্ট নিয়েন না। না না, ঝামেলাটা হয়েছে আমি লেট করে ফেলছি, কারণ হচ্ছে আমার, তুমি আগে বলছিলে কিন্তু আসলে আমি সময় দিতে পারতেছিলাম না বিভিন্ন ঝামেলার কারণে। না আমি না, ওটার জন্য। সমস্যা নেই, আমরা আরো কিছু শিখবো আপনার কাছ থেকে। এই যে আজকে একটা ক্লাস হলো, আমরা ইনশাল্লাহ আগামী কিছু ক্লাসে সব শিখে দেব আপনার কাছ থেকে। আপনার পথ নির্দেশনা নিয়ে আমরা আগাবো ইনশাল্লাহ।